মা, আমার নাস্তাটাও দিয়ে যান, ভীষণ খিদে লেগেছে আমারও। তাহিরা বেগম লুবনার জন্য নুডলস বানালেন, সেখান থেকে অর্ধেক কম নিতুকে এনে দিলেন। নিতু দেখলো পিরিচে নুডলস অল্প পরিমাণে। নিতু বুঝলো এই মহিলা আসলেই সুবিধাজনক না। নিজেরটা খেয়ে নিতু কিচেনে গিয়ে বাকি নুডলসটাও নিয়ে নিল। তারপর তাহিরার রুমে গিয়ে বিছানায় পা তুলে বসে বলল, লুডুস ভীষণ ভালো হয়েছে মা, আমি তো কড়াইতে রাখা বাকিটাও নিয়ে এনেছি। তাহিরা বেগম চমকালেন। এটুকু নিজের মেয়ের জন্য রেখেছেন তিনি। বাসায় সব ঠিক করার পর নবনী, চৈতালি আর ফাল্গুনিকে নিয়ে বনানীর একটা স্কুলে ভর্তি করিয়ে দিল। তারপর বাসায় বসে ভাবতে লাগলো কিছু একটা করতে হবে। এভাবে তো দিন যাবে না। এসব গহনা টাকা একদিন ওদের ফেরত দিয়ে দিতে হবে, কিন্তু তার জন্য কিছু একটা করা দরকার তার। চাকরির কথা মনে পড়তেই নবনীর মন খারাপ হলো ভীষণ। তামিম তাকে বলেছিল নিতু সোনার ডিম পাড়া হাঁস, 25,000 টাকা বেতন পায়, অথচ নবনীর নিজের 10 টাকাও নেই। চাকরি তো আর বললেই হয়ে যায় না। তাই নবনীর সিদ্ধান্ত নিল আপাতত টিউশনি করবে, আর এর মধ্যে চাকরি খুঁজবে, চাকরির জন্য পড়বে। সাহস করে বের হলো নবনী 10টার দিকে বাসা থেকে একা। কোথায় যাবে, কার কাছে বলবে তাকে একটা টিউশন জোগাড় করে দিতে খুঁজে পেল না নবনী। তবুও হাঁটতে থাকলো উদ্দেশ্যহীনের মতো। নবনীর নজর রাস্তার পাশের দেওয়ালে, পিলারে। এসব জায়গায় সব সময় লিফলেট দেখা যায় শিক্ষক চেয়ে। দেখতে দেখতে নবনীর নজর গেল 6-7 বছর বয়সী একটি ছেলে দুষ্টুমি করতে করতে রাস্তার মাঝখানে চলে যাচ্ছে। অপর দিক থেকে ধেয়ে আসা বাসটা দেখে নবনী আর্তনাদ করে উঠে ছুটল বাচ্চাটিকে বাঁচাতে। ততক্ষণে বাচ্চার মায়েরও চিৎকার শুরু হয়ে গিয়েছে। ঝড়ের মতো নবনী ছেলেটাকে জড়িয়ে নিয়ে রাস্তায় পড়ে যায়। নবনীর পাশ ঘেঁষে বাসটি চলে যায়। রাস্তায় শুয়েই নবনী টের পায় তার হার্টবিট বেড়ে গেছে কয়েক গুণ। একটুর জন্য কত বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। আল্লাহ রক্ষা না করলে আর বাঁচার উপায় ছিল না দুজনের। আশেপাশের লোকজন এসে নবনী আর বাচ্চাটাকে রাস্তা থেকে তুলল। ভারী শাড়ি পরা এক মহিলা এসে বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন। নবনী বুঝল বাচ্চাটা এই মহিলার। কিছুক্ষণ কান্নার পর মহিলাটি নবনীর দিকে তাকালেন, কিছুটা লজ্জিত হয়ে বললেন, মাফ করবেন, বাচ্চার জন্য কাঁদতে গিয়ে আপনার কথাই ভুলে গেছি। আপনার তো কপালে আঘাত লেগেছে, আমার সাথে চলুন, হাসপাতালে নিয়ে যাই। নবনী কপালে হাত দিয়ে দেখল সত্যিই কপাল কেটে গেছে। হেসে বলল, না তা লাগবে না, আমি নিজেই যেতে পারবো। আপনি বাচ্চার দিকে আরেকটু ভালো করে খেয়াল রাখবেন, রাস্তায় বের হলে বাচ্চার হাত ছাড়বেন না। মহিলাটি নবনীর হাত ধরে বলল, আপনি আগে আমার সাথে চলুন প্লিজ। আপনার জন্য কিছু করতে না পারলে আমার ভীষণ খারাপ লাগবে। প্লিজ না করবেন না, প্লিজ। আর আমি আসলে ওর বাবার সাথে কথা বলছিলাম ফোনে। ছেলেটা হাত ছেড়ে কখন যে চলে এলো বুঝতেই পারিনি। প্লিজ আসুন আপনি। নবনীকে আর কোনো কথা বলতে না দিয়ে হাত ধরে টেনে নিয়ে গেল। নবনীর আঘাত তেমন গুরুতর না, ব্যান্ডেজ করে দিয়েছে ডাক্তার। মহিলাটি নবনীকে জিজ্ঞেস করল, আপনার নাম কি? এতক্ষণে নামও জানা হলো না। নবনী বলল, নবনী আমার নাম। মহিলাটি বলল, আমি শিমলা, আর আমার ছেলের নাম নীর। আপনি থাকেন কোথায়? নবনী বলল, বনানীতেই থাকি। শিমলা বলল, আমরাও তো বনানীতেই থাকি। কি করেন আপনি? নবনী কিছুটা বিব্রত বোধ করলো এই প্রশ্নের জবাব দিতে। ইতস্তত করে বলল, আপাতত কিছুই করছি না, সামনের বছর মাস্টার্সে অ্যাডমিশন নিব, বের হয়েছি টিউশন খুঁজতে। শিমলা নবনীর হাত চেপে ধরে বলল, কি আশ্চর্য, আমিও তো আমার ছেলের জন্য একজন টিচার খুঁজছি। নীরকে পড়াবার জন্য তেমন কোনো টিচার পাচ্ছি না। ছেলেটা আমার ভীষণ দুষ্ট, তাই বলে কোনো টিচার টিকে না। আপনি একটু চেষ্টা করে দেখুন না প্লিজ। নবনী ছেলেটার দিকে তাকালো। ফর্সা গোলগাল মুখ দেখলে মনে হয় এই পৃথিবীতে বুঝি এর চেয়ে শান্ত বাচ্চা আর দুটি নেই। নবনীকে চুপ থাকতে দেখে শিমলা নবনীর হাত চেপে ধরে বলল, প্লিজ না করবেন না, একবার চেষ্টা করে দেখুন। আপনার সম্মানী নিয়ে ভাববেন না, আপনি শুধু একটাবার আমার ছেলেটাকে পড়াতে আসেন। নবনী কিছুক্ষণ ভেবে রাজি হয়ে গেল। ঠিক করা হলো আগামীকাল থেকে নবনী নীরকে পড়াতে যাবে। শিমলা নবনীকে নিজেদের গাড়িতে করে নিয়ে বাসা দেখিয়ে এলো।
নবনী গেটের ভেতরে আর গেল না, বাহির থেকে বাসা দেখে চলে এলো। শিমলা জোর করেও নিতে পারল না ভেতরে। নবনী বাসায় ফিরতেই তামিমের সাথে দেখা হয়ে গেল। তামিম বের হচ্ছে বাসা থেকে। নবনী দাঁড়িয়েছিল কলিং বেল বাজিয়ে ভেতর থেকে দরজা খোলার অপেক্ষায়। তামিমের দিকে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। বুকের ভেতর কেমন একটা মোচড় দিয়ে উঠল। যেই মানুষটা একসময় চির আপন ছিল সেই কিনা আজ সবচেয়ে পর। তামিম নবনীর কপালে ব্যান্ডেজ দেখে দাঁড়িয়ে গেল। দ্বিধাবোধ ফিরে এলো আবারও। নবনীকে দেখলেই কেন এক অশান্তি লাগে তার ভেবে পেল না। তামিম দুপুরের খাবারের জন্য যাচ্ছিল, কিন্তু নবনীকে দেখার পর পা আর সামনে যেতে চাইল না। বাসায় ফিরে গেল আবার। তাহিরা বেগম জিজ্ঞেস করতেই বলল, শরীর খারাপ লাগছে, বাসায় রান্না করে নাও। তাহিরা নিতুকে ডাকলেন। নিতু চুলে বিনুনি করছিল রুমে বসে। ডাক শুনে বের হয়ে এলো। তাহিরা বেগম বলল, দুপুরের জন্য রান্নাটা বসাও তোমা। তামিম আজকে বাহির থেকে খাবার আনতে চাচ্ছে না, বলছে তোমার হাতে রান্না খাবে। নিতু তামিমের দিকে তাকালো। তাকিয়ে বুঝতে পারল এটা তাহিরার একটা চাল তাকে দিয়ে কাজ করানোর। নিতু হাসি মুখে রান্না করতে গেল। বিকেলে খেতে বসে তাহিরা বেগম চমকে গেলেন। সব খাবারে লবণ বেশি দেওয়া। নিতু মুচকি হেসে নীরবে খেতে লাগলো। কষ্ট হলেও খাবে সে। তাকে দিয়ে রান্না করানোর মজা সে বোঝাবে এভাবেই। তাহিরা চোখ সরু করে তাকিয়ে রইল নিতুর দিকে। নিতু মনে মনে বলল, আপনি যেমন বুনো ওল, আমি তেমন বাঘ হাতে তুল। আজ টিউশনিতে নবনীর প্রথম দিন। নবনীর হঠাৎ করেই ভীষণ নার্ভাস লাগছে। বিয়ের আগেও নবনী টিউশনি করেছে, তখন এত নার্ভাস লাগেনি। নবনী একটা সাদা রঙের 3 পিস পরে বের হয়েছে বাসা থেকে। বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত পড়াবে নীরকে। বিকেলের উত্তাপহীন রোদেও নবনী ঘামছে। রিক্সা না নিয়ে নবনী হেঁটে গেল। যেতে যেতে ভাবতে লাগলো টিউশনি করিয়ে কত টাকা পাবে। শিমলা যদিও বেতনের কথা বলেনি, তবুও নবনী ধরে নিয়েছে 2 থেকে 2,500 টাকার বেশি হবে না। অথচ ফ্ল্যাট ভাড়াই মাঝে 35,000 টাকা। মাথায় এক রাজ্যের চিন্তা নিয়ে নবনী হাঁটতে লাগলো। শান্তির নীর বাসার সামনে এসে নবনী একটু জিরিয়ে নিল। গেটের দারোয়ানকে নবনী নিজের পরিচয় দিতেই দারোয়ান গেট খুলে দিল। ভেতরে ঢুকে নবনী চমকে গেল। ডুপ্লেক্স বাড়িটি বাহির থেকে দেখা না গেলেও ভেতরে ঢুকে দেখলে মাথা ঘুরে যাবে ফুল বাগান দেখে। সামনে ফুলের বাগান, অন্য পাশে একটা জলপরীর মূর্তি। বাগানে বসার জন্য চেয়ার টেবিল রাখা আছে। ফুলের বাগানের দিকে তাকিয়ে নবনীর ভীষণ ভালো লাগলো। এত ছোপালো গোলাপ নবনী আগে দেখেনি। বাহারি রঙের গোলাপ দেখে নবনীর ইচ্ছে হলো গিয়ে ছড়িয়ে ধরতে। শিমলা মেইন দরজার সামনে দাঁড়িয়েছিল। নবনীকে দেখে উচ্ছল কিশোরীর মতো ছুটে এলো। এসেই নবনীকে জড়িয়ে ধরল, যেন দুজন কত দিনের চেনা কেউ। নিজে থেকেই বলতে লাগলো, আরে আমি সেই সকাল থেকে অপেক্ষা করছি তোমার জন্য, দিন কাটছে না জানো। এত দেরিতে এলে কেন? আরো আগে আসতে। নবনী বুঝতে পারল না শিমলা এত উচ্ছ্বসিত কেন নবনীকে দেখে। বাড়ির ভিতরে ঢুকে নবনী বুঝতে পারল এরা বেশ ধনী। দেওয়ালে বিভিন্ন পেইন্টিং লাগানো আছে, যা এদের আভিজাত্যের বহিঃপ্রকাশ। ধবধবে সাদা রঙের সোফা দেখেই নবনীর মনে হলো ভীষণ আরামদায়ক এই সোফা। সিঁড়ি বেয়ে দোতলায় চলে এলো। নীর বসে আছে পড়ার টেবিলে। দেখে মনে হচ্ছে যেন ভীষণ সিরিয়াস লেখাপড়া নিয়ে। শিমলা ফিসফিস করে বলল, এই ভোলা ভালা চেহারা দেখে কনফিউজড হয়ে যেও না, পড়াতে গেলে বুঝবে দুষ্টের শিরোমণি। নবনী মুচকি হেসে চেয়ারে বসল। শিমলা চলে গেল ভেতরের দিকে। নবনী বসেই নীরকে বলল, বাবু, আজকে যদি তুমি সুন্দর করে সব পড়ো আমার সাথে, তবে পড়া শেষ হলে আমি তোমাকে একটা চকলেট দিব, রাজি? নীর এক মাথা চাকরা চুল নাড়িয়ে বলল, হ্যাঁ মিস রাজি, তবে হনো চকলেট কিন্তু সুপি সুপি দিও আমাকে। মাম্মাম দেখলে আমাকে না দিয়ে খেয়ে ফেলবে। মাম্মাম একটু ছোচা তো, কাউকে বলো না জানো, এটা একটা সিক্রেট। নবনী হেসে ফিসফিস করে বলল, ওকে বাবু, বলবো না। নীর আবারও ফিসফিস করে বলল, আমাকে বাবু বলো না, বাবু তো মাম্মাম বাবাকে বলে। নবনীর ভীষণ হাসি পেল এই কথা শুনে। নবনী বলল, আচ্ছা আর বলবো না, এবার বলো তুমি কিসে পড়ো? নীর বলল, আমি তো পড়ি না মিস, আমি পড়াই আমার মিসদের। নবনী জিজ্ঞেস করল, তাই নাকি? কিভাবে পড়াও তুমি?
নীর গলা খাদে নামিয়ে বলল, আমাদের মিসেরা কেউ যেন পড়া পারে না। আমি বাসা থেকে যা পড়ে যাই তাই গিয়ে মিসদের বলি। মিসেরা সবসময় আমাকে জিজ্ঞাসা করে, নীর এটা বলো, ওটা বলো, এটা পারো, ওটা পারো। নবনী হাসি চেপে বলল, বুঝেছি তো, তুমি অনেক কিছু জানো। আসো এবার আমরা পড়ি। নীর সবে মাত্র ক্লাস 1-এ পড়ে। নবনী একটা খাতায় ইংরেজি বর্ণমালা লিখে বলল, এগুলো পড়ো তো। নীর বিরক্ত হয়ে বলল, মিস এগুলো তো আমি পড়বো না, আমি তো এগুলো সব জানি। এগুলো তো ছোট বাচ্চারা পড়ে, আমি এসব পড়ে কি করব? আমি তো বড় হয়ে বিজ্ঞানী হব। আমাদের ছাদে অনেকগুলো কমলা গাছ আছে, আমি নিয়মিত বিকেলে 1 ঘন্টা ছাদে গিয়ে বসে থাকি। মাথায় আপেল পড়লে নাকি বিজ্ঞানী হওয়া যায়। আমি কমলা গাছ তলায় বসে আরে পরে বিজ্ঞানী হব। নবনী বলল, আচ্ছা পড়া শেষ করে তারপর গিয়ে বসো, আমি নিজে দিয়ে আসবো তোমাকে। নীর অসহায় চোখে তাকিয়ে রইল নবনীর দিকে। নবনী আবারও বলল, এবার বলো। নীর কিছুক্ষণ চুপ করে থেকে এ থেকে ই পর্যন্ত বলল, তারপর বলল, আচ্ছা মিস, আমি এখন একটু চিন্তা করতে বসবো। আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আমাকে বিজ্ঞানী হতে হবে তো, তাই বেশি বেশি ভাবনা চিন্তা করতে হয়। নবনী হতাশ হয়ে বলল, কি নিয়ে চিন্তা করছো? নীর বলল, মাম্মা আমাকে খালি পায়ে হাঁটতে দেয় না, বলে নীর খালি পায়ে থেকো না, কাদা গায়ে লাগিও না, সবখানে জীবাণু। আমি ভাবছি আমাদের বাগানে যে পাখিরা আসে ওরা কোনো জুতা পায়ে দেয় না। ঠান্ডার সময় আমি মোজা পায়ে দিই, নয়তো মাম্মা রাগ করে। ও এখনো মোজা পরে না মিস। নবনী টেবিলে মাথা রেখে বলল, আমি জানি না বাবা। নীর বলল, আসো আমরা একসাথে ভাবি এসব নিয়ে। নবনী বলল, আগে পড়া শেষ করে তারপর ভাবো। এবার বলো, এটার নাম হচ্ছে এফ। নীর কিছুক্ষণ তাকিয়ে বলল, কেন মিস, এটার নাম এফ হবে কেন? কে রেখেছে এর নাম এফ? আমি একে এফ বলবো না, আমার এই নাম পছন্দ না মিস। নবনী বলল, কি নামে বলবে? নীর বলল, তা তো এখন বলতে পারবো না, কমলা গাছের নিচে ভেবে ব্যবহার করতে হবে, এটাই তো একটা ভাবনার বিষয় মিস। নবনীর মনে হলো যুদ্ধ করাও এর চাইতে সহজ। শিমলা এলো নাস্তার ট্রে নিয়ে, হরেক রকম নাস্তা ট্রেতে, চা, রসমালাই, লাড্ডু, চমচম, নুডলস। নবনীর ভীষণ আনইজি লাগছে। শিমলার দিকে তাকিয়ে বলল, 1 গ্লাস পানি ছাড়া আমি আর কিছুই খাবো না, প্লিজ। আপনি নেক্সট টাইম থেকে আর এসব করবেন না। শিমলা মুখ বাঁকা করে বলল, তা বললে কি হবে নাকি? আমি তো প্রতিদিন এই সময় নাস্তা করি। প্রতিদিন তুমি আর আমি একসাথে নাস্তা করব এই সময়। আসলে কি জানো তো, এত বড় বাসায় সারাদিন একা থাকি, কারোর সাথে যে কথা বলবো সেই সুযোগও নেই। তুমি এলে ভীষণ ভালো লাগলো আমার। ছেলের পড়া না হলেও আমি তো একটু কথা বলার সুযোগ পাবো। মন খুলে কথা বলার মতো একজন মানুষের বড্ড অভাব আমার। নীরের বাবা তো সারাদিন ব্যস্ত থাকে তার কাজে, তাছাড়া আমাদের দিন যখন ওদের তখন রাত, তাই সব সময় কথাও বলা সম্ভব হয় না। আমার না দম বন্ধ লাগে। নবনী হাসল মনে মনে। মানুষের কত অভাব, তার অভাব টাকা পয়সার। আবার কেউ অঢেল টাকা পয়সার মধ্য থেকে মন খুলে কথা বলার মানুষের অভাবে ভুগছে। বিকেলে নিতু রেডি হয়ে পড়ল, মা, আমরা একটু আমার বাবার বাসা থেকে ঘুরে আসি। তাহিরা বেগম গম্ভীর হয়ে পড়ল। তার মনে এখনো রাগ জমে আছে সব। নিতু আর কিছু না বলে বের হলো তামিমকে নিয়ে। বাবার বাসায় গিয়ে মা বাবার সাথে দেখা করে নিতুরা সন্ধ্যায় বের হলো। তারপর কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্টে বসলো দুজন মিলে। নিতু দুজনের জন্য 2টো বার্গার আর ড্রিঙ্ক অর্ডার দিল। বাহিরে বের হবার পর তামিমের মুড কিছুটা ভালো হয়েছে। রিকশায় নিতুর হাত ধরে বসেছে তামিম। একটু কুতেই নিতুর চোখে জল চলে এলো। অন্যদিকে ফিরে চোখ মুছে নিল নিতু। নিজেরা খাওয়ার ফাঁকে নিতু বাসার জন্য খাবার অর্ডার দিল। ফ্রাইড রাইসের 3টে সেট মেনু পছন্দ করে অর্ডার করে দিল। বাসায় যেতে যেতে রাত 9:30 বেজে গেল। নিতু নিচে গিয়ে খাবার গরম করে দিশা, লুবনা, তাহিরা বেগমকে ডাকলো খেতে আসার জন্য। মুখ কালো করে তাহিরা বেগম আসলেন খেতে। তারপর খাবার দেখে নাক সিটকে বললেন, নিজেরা তো খেয়ে এসেছো, আরো ভালো ভালো খাবার আমাদের জন্য নিয়ে এসেছো, এসব সান্ত্বনা দেওয়ার জন্য নাকি?
নিতু চরম অবাক হয়ে তামিমের দিকে তাকালো। তামিম মাকে কিছু বলতে গিয়েও বলল না, কেননা এখন সে কথা বললে মা আরও রেগে যাবেন। তাহিরা বেগম ভেতরে ক্ষোভ বসে রেখেছেন গত রাত থেকে, এখন সুযোগ পেয়ে তা প্রকাশ করে দিলেন। লুবনার ভীষণ ইচ্ছে করলো খেতে বসতে, কিন্তু মায়ের অনুমতির জন্য এখনো বসতে পারছে না। তাহিরা বেগম রাগী স্বরে বলল, এসব খাবার নিয়ে ডাস্টবিনে ফেলে দাও দিশা। দিশা খাবার ফেলার জন্য এগিয়ে যেতেই নিতু হাত ধরে থামিয়ে দিল। তারপর বলল, মাফ করবেন মা, আপনাদের রুচিতে যদি এসব খাবার খেতে ভালো না লাগে তো খাবেন না। এসব খাবার আমার টাকাই কেনা, অফিসে আমার চেহারা দেখে স্যালারি দেয় না, কাজ দেখে দেয়। আমি কষ্ট করে উপার্জন করি, সেই উপার্জনের টাকাই কেনা খাবার আমি ফেলতে দিব না। এই বলে নিতু 1 প্লেট খাবার নিচের জন্য রুমে নিয়ে রেখে বাকি 2 প্লেট নিয়ে বের হয়ে গেল। 1 প্লেট নিয়ে লিফটম্যানকে দিল, আর 1 প্লেট নিচে নেমে গিয়ে দারোয়ানকে দিয়ে এলো। বাসায় এসে কারোর সাথে কোনো কথা না বলে নিজের খাবার নিচে খেতে লাগলো। তাহিরা বেগম হতভম্ব হয়ে গেলেন নিতুর এই ব্যবহার দেখে। তামিমকে গিয়ে বললেন, এত বড় বেয়াদব এই বউ আমাকে একবার অনুরোধও করলো না। দেখলি তুই চুপ করে থাকবি তুই এরপরেও? নিতু বলল, আমি যদি অপরাধ করতাম তবে আপনার ছেলে কিছু বলতে পারতো, যদি বলার দরকার হয় তবে আপনাকে বলবে। আমি এই বাসায় আসার পর থেকে আপনি আমার সাথে এইরকম করছেন, অযথা আমার সাথে লাগতে আসছেন, তাই আপনাকেও আমি বলে দিচ্ছি আমি আবার চুপ করে অন্যায় সহ্য করতে পারি না। খাবার শেষ করে নিতুর রুমে চলে গেল। তামিম কি করবে ভেবে না পেয়ে নিতুর পিছনে পিছনে চলে গেল রুমে। এসব যুদ্ধ দেখতে দেখতে সে এবার ক্লান্ত, আর ভালো লাগছে না তার এসব। তামিম রুমে এসে নিতুকে বলল, কিন্তু তুমি যে কাজটা করেছো তা ভীষণ খারাপ হয়েছে। নতুন বিয়ে হয়েছে বলে আমি কিছু বললাম না কারো সামনে, ভবিষ্যতে এরকম কাজ করবে না। উনি আমার মা, ওনাকে অসম্মান করার অধিকার তোমার নেই। নিতু বলল, আমিও তোমার বউ, ওনার কি অধিকার আছে আমাকে অসম্মান করার? তামিম অবাক হয়ে বলল, মা তোমাকে অসম্মান করেছে কখন? নিতু বলল, আমি এই বাসায় আসার পর থেকেই দেখছি উনি লুবনাকে যেমন চোখে দেখেন দিশাকেও তেমন। সেটা আমার সমস্যা না, আমার বেলায় কেন উনি এভাবে ট্রিট করেন? তোমার সাথে আমার বিয়ে হয়েছে মাত্র 2 রাত গেল, উনি কিভাবে নব দম্পতির রুমের দরজা নক করতে শুরু করেন 7 সকালে? এটা কি আমাকে অপমান করা নয়? উনি আমাকে বলেছেন ওনার পা টিপে দিতে, আমি দিয়েছি, কিন্তু 20 মিনিট পরে যখন আমি চলে আসতে নিয়েছি উনি আমাকে বলছেন এখনো ওনার পা ব্যথা কমেনি, আরো টিপে দিতে। উনি কি এতটুকু বোঝে না নতুন অবস্থায় সবাই একে অপরের একটু সময় বেশি দেয়? এভাবে আমাকে আটকে রাখতে চাওয়ার উচিত নয়, এইভাবে আমাকে আটকে রাখতে চাওয়া উচিত নয়। সকালে উনি দিশাল লুবনার জন্য নাস্তা বানালেন, আমার জন্য তো কিছুই বানালেন না, কেন বলো? তামিমের কাছে এসবের কোনো জবাব নেই। জবাব থেকে কি হবে? তামিম কি করতে পারবে? মাকে কিছু সে বলতে পারে না, অথচ মাও বুঝতে চাচ্ছে না এই নবনী নয়, সবাই নবনী হয় না যে পুতুলের মতো নাচাবে ইচ্ছে মতো। তামিম গম্ভীর মুখে বলল, নিতু, আমি তর্ক করতে চাচ্ছি না, আমি চাচ্ছি তুমি যেন মায়ের সাথে ভালো ব্যবহার করো। মনে রেখো, মায়ের জন্যই তুমি এই বাসায় বউ হয়ে আসতে পেরেছো, নয়তো লুবনাকে বিয়ে না দিয়ে আমার পক্ষে বিয়ে করা সম্ভব ছিল না। নিতু ফিক করে হেসে বলল, হ্যাঁ তা ঠিক বলেছ, তোমার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু আমার ছোট ভাইয়ের পক্ষে ঠিকই সম্ভব ছিল বড় ভাইয়ের আগে বিয়ে করে নেওয়া। তামিমের ভীষণ রাগ হলো। নিতুর এভাবে চ্যাটাং চ্যাটাং কথা তামিমের ভালো লাগছে না। তামিম একটু শান্তি চায়। নিজেকে আজকাল ভীষণ একা লাগে। জীবন নদীতে সে যেন গন্তব্যহীন এক নৌকার মাঝি, কোথায় যাবে কিছুই জানে না, যে যা বলে তাই করে, নিজের কোনো স্বাধীনতা নেই। তামিমের ভীষণ ইচ্ছে করে একটু সুখী হতে। সুখ কোথায় পাওয়া যায়? নিতু বিছানায় শুয়ে পড়ল, তামিম, আমি আগামীকাল অফিস থেকে বাসায় চলে যাব। আমি বুঝতে পারছি তুমি আমার সাথে মানিয়ে নিতে পারছো না। তুমি কোথাও যাবে না নিতু, যদিও যাও তবে মনে রেখো আমি তোমাকে অনুমতি দেইনি, গেলে সেটা হবে তোমার উদ্ধত্ত। তামিম রুম থেকে বের হয়ে গেল এই বলে। নিতু ভাবতে লাগলো আসলে সমস্যা কার, তার নাকি এদের সবার? সে নিজেই কি শাশুড়িকে ভিলেন ভাবছে? নিতু সিদ্ধান্ত নিল এখন থেকে নিজেকে সামলে নিবে, শাশুড়ির সাথে এভাবে কথা বলবে না। হয়তো মানুষটা ভালোই,
স্বামীর শোকে এরকম করছে। নিতু ভালো ব্যবহার করলে তিনিও ভালো ব্যবহার করবেন। গতরাতে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে পানি জমে আছে। নবনী সকাল সকাল বের হয়েছে বাসা থেকে। গতকাল ফেসবুকে একটা ভিডিও দেখে একটা বিজনেসের আইডিয়া মাথায় এসেছে। আজকাল মানুষ বাসায় বসেই ব্যবসায় করছে। নবনী ভাবছে, মার্কেট থেকে বিভিন্ন রঙের 10টা শাড়ি কিনল নবনী, প্লেন শাড়ি, কোনো ডিজাইন ছাড়া, কাঁথা সেলাই করার জন্য। সেই সাথে বেশ কিছু সুতা, লেস, কিছু চুমকি, ফ্রেম, কলম, পেন্সিল, চক সব নিয়ে বাসার দিকে হাঁটা শুরু করলো। নিজের স্বপ্ন নিয়ে ভাবতে গিয়ে এতটাই নিমগ্ন হয়ে গেল যে একটা পাজিরও কখন সে তার গায়ে কাদা ছিটিয়ে দিয়েছে খেয়াল করলো না। খেয়াল হতেই নবনীর ফর্সা মুখখানা রাগে লাল হয়ে গেল। গাড়ির চালকও ততক্ষণে গাড়ি থামিয়ে নেমে এসেছে। নবনীর সামনে এসে বলল, আমি খুবই দুঃখিত ম্যাডাম, আমি খেয়াল করিনি আপনাকে। নবনীর ভীষণ রাগ হলো। ভাগ্যিস প্লাস্টিকের ব্যাগে সব আলাদা করে প্যাকেট করায় ও সব নষ্ট হয়নি, নয়তো ব্যবসা শুরু করার আগেই লস খেতে হতো। গাড়ির চালক আবারও বলল, আপনি কোথায় যাবেন ম্যাডাম আমাকে বলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। এভাবে তো হেঁটে যেতে পারবেন না, লোকজন হাসবে। আবারও সরি প্লিজ, অপরাধ ক্ষমা করবেন। নবনী একটা কথাও না বলে চোখ বড় করে তাকালো। নবনীর কপালেও কাদার ছিটকা, গায়ের জামা কাদায় মাখামাখি। লোকটা পকেট থেকে টিস্যু বের করে নবনীর কপালের কাদা মুছে দিতে গেল। নবনী 2 পা পিছিয়ে গেল সাথে সাথে। বিরক্ত হয়ে হাঁটতে লাগলো বাসার উদ্দেশ্যে। মেজাজ খারাপ হয়ে গিয়েছে। ইচ্ছে করছিল বেশ কয়েকটা কথা শুনিয়ে দিতে, তবুও কিছু বলল না। রাবিয়া নবনীর গায়ে এত কাদা দেখে অবাক হলো। জিজ্ঞেস করার আগেই নবনী বলল, আর বলো না মা, আসার সময় একটা গাড়ি কাদা ছিটিয়ে দিল। ভাগ্যিস যাওয়ার সময় এই কাজ হয়নি, নয়তো এত পথ হেঁটে গিয়ে আবারও বাসায় আসতে হতো। হাতের সব ব্যাগ রেখে আগে গোসল করে এলো। একটা হলুদ 3 পিস পরে বের হলো নবনী। রাবিয়া মুগ্ধ হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইল। মনে মনে বলল, মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। গোসলের পর নবনীর কোমর পর্যন্ত ঘন লম্বা চুলগুলো যেন কিছুটা মুক্তি পেল। নবনী সব সময় চুল খোপা করে রাখে। রাবিয়ার মন খারাপ হয়ে গেল আবার হঠাৎ করেই। এত সুন্দর একটা মেয়েকে মানুষ কিভাবে এত কষ্ট দিল? এর মুখের দিকে তাকালেই তো বোঝা যায় কত মায়াবী এই মেয়েটা। নবনী রাবিয়াকে ডেকে বলল, মা, এই হচ্ছে আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ। তুমি না ভীষণ সুন্দর করে কাঁথা সেলাই করতে পারো। আমি তো বাসায় থাকি সারাক্ষণ, আমরা মামি মিলে কাঁথা সেলাই করব। আজকাল এসবের ভীষণ চাহিদা মা, আমাদের অলস সময়ও কাটবে, হয়তো কিছুটা আর্থিক সাপোর্টও পাবো। হাসিমানি ডাইনিং রুমের চেয়ারে বসে আছেন। তার ভীষণ লজ্জা লাগছে। মেয়েটা শুধু পরিবারের কথা ভেবে যাচ্ছে, অথচ তিনি কিছুই করতে পারছেন না পরিবারের জন্য। নবনী তাকে কিচ্ছু করতে দিচ্ছে না। নবনীর এক কথা, সারাদিন গেল মা মেয়ের কাঁথার ব্যাস তৈরি করতে। ভেতরে রাবিয়ার একটা শাড়ি দিয়ে 2 পাশে 2টো খয়েরি রঙের শাড়ি দিয়ে বেস তৈরি করলো। তারপর মনের মাধুরী মিশিয়ে নবনী একটা সহজ ডিজাইন আঁকলো পুরো কাঁথায়। রাবিয়া বেগম বসে বসে কাঁথার পাড় সেলাই করে নিলেন সাদা লেস লাগিয়ে। এসব করতে করতেই নবনীর বিকেল হয়ে গেল। নবনীর মনে পড়ল টিউশনিতে যেতে হবে। টিউশনির কথা মনে পড়তেই নবনীর গলা শুকিয়ে গেল। কে জানে আজকে গেলে নীরের কী সব কথা শোনা লাগে। মনে মনে আল্লাহকে বলল নবনী, রহম করো খোদা, অবুঝ শিশুর মনকে অবুঝ করে দাও। আজও শিমলা নবনীর জন্য দাঁড়িয়েছিল। নবনী ভেতরে যেতে যেতে শুনতে পেল ভেতরে ভীষণ হুটোপুটি হচ্ছে। নবনী আতঙ্কিত হয়ে তাকালো। শিমলা হেসে বলল, না না, ভয় পেও না, নীরের মামা এসেছে, মামার সাথে বক্সিং খেলছে। নবনী বলল, আজকে পড়বে না? শিমলা হেসে বলল, কে জানে ভাই, তুমি দেখো পড়াতে পারো কিনা। নবনী ভেতরে ঢুকতে গিয়ে কিছুটা বিব্রত হলো। খালি গায়ে নীর আর নীরের মামা বক্সিং করছে। দরজার সামনে দাঁড়িয়ে নবনী দরজা নক করলো। নীর বলল, মিস এসেছেন আপনি? ভালো হয়েছে, তাড়াতাড়ি আসুন, মামা আমার মিস এসেছেন। মেঘ বুঝতে পারল বাহিরে অন্য কেউ, তাই তাড়াতাড়ি নিচের টি শার্ট গায়ে দিয়ে নিল। তারপর গলা খাকারি দিয়ে বের হলো। নবনী ভেতর থেকে আওয়াজ পেয়ে অন্যদিকে আড়াল করে দাঁড়ালো। চেয়ারে বসতেই নীর বলল, মিস, আজকে তো আমি একা পড়বো না,
আজকে আমি আর মেঘ একসাথে পড়বো, মেঘ না পড়লে আমিও পড়বো না। নবনী জিজ্ঞেস করলো। মেঘকে? নবনীর কথা শেষ না হতেই নীর চিৎকার করতে লাগলো মেঘ মেঘ বলে। নীরের চিৎকার শুনে মেঘও ছুটে এলো। মেঘকে দেখে নবনী যেন শক খেলো। মেঘ নবনীকে দেখে বলল, আরে ম্যাডাম, আপনি যে, আবারও দেখা হয়ে গেল। নবনী চোখ মুখ শক্ত করে তাকিয়ে রইল মেঘের দিকে। মেঘ আত্মসমর্পণের ভঙ্গি করে বলল, আমি তো আপনাকে শুরুতেই সরি বলেছি ম্যাডাম নবনীতা। আপনি তো আমাকে ক্ষমা করলেন না, একটা কথাও বললেন না, উল্টো চোখ রাঙিয়ে চলে গেলেন। আমি তো ভাবলাম আপনি হয়তো বোবা কালা, কথা বলতে বা শুনতে পান না। আমি ইচ্ছে করে আপনার গায়ে কাদা ছিটাইনি, বিশ্বাস করেন। সকালে ওটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। নবনী ভীষণ বিরক্ত হলো, তবুও চুপ হয়ে বসে রইল। মেঘ বুঝতে পারল না মেয়েটার এভাবে স্ট্যাচুর মতো বসে থাকার মানে কি। মনে হচ্ছে যেন কোনো কথাই জানে না। অবাক হলো মেঘ। যেখানে মেঘের সাথে একটু কথা বলার জন্য মেয়েরা উতলা হয়ে যায়, একটু চান্স পেলেই কথা বলতে আসে, সেখানে মেঘ সেদে সেদে কথা বলছে, তাও এই মেয়ে কথা বলছে না। মেঘের ইগোতে লাগলো। মেঘ কিছু বলতে যাবে তার আগে নবনী উঠে গেল। তারপর হন হনিয়ে বের হয়ে গেল রুম থেকে। শিমলা নবনীকে বের হতে দেখে এগিয়ে এলো। নবনী বলল, আপু, আজ মনে হয় নীর পড়বে না, আমি বরং আসি এখন। শিমলা কিছু বলার আগেই নীর এসে নবনীর হাত টেনে ধরল। টানতে টানতে পড়ার টেবিলে নিয়ে গেল। নবনী গিয়ে দেখল মেঘ নেই। নবনী কিছুটা স্বস্তি পেল। তারপর ইংরেজি বর্ণমালা লিখে দেওয়া গতকালের সেই খাতাটা নিয়ে বলল, আসো, মিসের সাথে এগুলো পড়ো। নীর মাথা নাড়িয়ে বলল, এগুলো তো গতকাল পড়েছি মিস, আজকে অন্য কিছু পড়বো। নবনী ছোট হাতের ইংরেজি বর্ণমালা লিখে দিয়ে বলল, এগুলো হচ্ছে ছোট হাতের ABCD, আজকে আমরা এগুলো পড়বো। নীর বিরক্ত হয়ে বলল, উফ মিস, আমি তো দেখেছি আপনি এগুলো আপনার বড় হাত দিয়ে লিখেছেন, ছোট হাতের কিভাবে হলো? নবনী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বড় হাত ছোট হাত যেই হাত দিয়েই লিখি না কেন, এটার নাম ছোট হাতেরই হবে। নীর, দুষ্টুমি করো না। নীর কিছুক্ষণ নবনীর সাথে পড়ল, তারপর পড়ে বলল, মিস, আচ্ছা এগুলো কে আবিষ্কার করেছে? সে এত বোকা কেন? ছোট হাতের অ আ ক খ এসব বানায়নি কেন মিস? আমি এখন আর পড়বো না, আমি ছোট হাতের অ আ ক খ নিয়ে ভাবতে বসবো। আমি এগুলো আবিষ্কার করবো এখন। নবনী চোখ রাঙিয়ে বলল, দুষ্টুমি করে না নীর, আসো পড়বো। নীর নবনীর কথা শেষ হবার আগেই ছুটে বের হয়ে গেল। নবনী ভেবে পাচ্ছে না একে কিভাবে পড়াবে। শিমলা এসে নবনীকে ডেকে নিয়ে গেল চা খাবার জন্য। যদিও শিমলা বুঝতে পেরেছে নবনী আজও গতকালের মতো এক গ্লাস পানি খাবে, শিমলার কথা শুনবে বসে বসে। শিমলার সাথে কথা বলতে বলতে নবনী ড্রয়িং রুমে গিয়ে বসলো। দেখলো মেঘ একটা সোফায় বসে চায়ে বিস্কিট ডুবিয়ে খাচ্ছে। নবনীকে দেখে বলল, উনি কে রে আপা? তোর নবনী মিস? শিমলা হেসে বলল, হ্যাঁ, উনি সেই মিস। মেঘ বলল, উনি কথা বলতে পারে? দাঁতে পোকা নেই তো আবার? শিমলা আশ্চর্য হয়ে বলল, কি বলিস এসব? মেঘ বলল, আমি কতক্ষণ ধরে ওনার সাথে কথা বললাম, উনি কোনো জবাব দিল না, তাই ভাবলাম দাঁতে হয়তো পোকা হয়েছে। নবনীর ভীষণ বিরক্ত লাগলো এসব ফালতু আলাপ শুনে। উঠে দাঁড়িয়ে বলল, আমি আজ আসি আপা। অনুমতির অপেক্ষা না করে বের হয়ে গেল শিমলা। শিমলা আর মেঘ মামাতো ফুপাতো ভাই বোন। দুজনের মধ্যেই ভাই বোনের মতো সম্পর্ক। বিশেষ করে মেঘের সাথে নীরের সম্পর্ক বিশেষ ভালো। গতকাল নীরের দুর্ঘটনা ঘটার কথা শুনে মেঘ চলে এসেছে নীরকে দেখতে। নবনী বের হতেই মেঘ বলল, শিমলা বলল, তুই এত পাত্তা পেতে চাচ্ছিস কেন? তোকে পাত্তা দেওয়ার মানুষের কি অভাব নাকি? মেঘ সোফায় শুয়ে পড়ে বলল, তুই বুঝবি না আপা, এটাই তো মজা, পাথরে ফুল ফোটাবার অন্যরকম এক আনন্দ। শিমলা হেসে বলল, ডুবলি অবশেষে? মেঘ হেসে বলল, সে তো সকালে তো নবনীতা আমাকে ডুবিয়ে দিয়েছে রে আপা। তারপর সকালে ঘটে যাওয়া কাহিনী খুলে বলল। শুনে শিমলা বলল, বাবারে বাবা, এই তো দেখছি সিনেমা। নায়কের গাড়ি থেকে নায়িকার গায়ে কাদা ছিটকে যাওয়া, তারপর ঝগড়া, তারপর প্রেম। মেঘ বলল, না রে আপা, তোর মিস তো কথাই বলল না আমার সাথে। জানিস, আমি না কিছুতেই গাড়ি থেকে নামতাম না। বৃষ্টির সময় এরকম হয় একটু আধটু,
কিন্তু লুকিং গ্লাসে যখন দেখলাম আকাশি রং জামা গায়ে একখণ্ড আকাশ এসে দাঁড়িয়েছে রাস্তায়, আমার পৃথিবী থেমে গেল। আমি গাড়ি রেখে পিছু নিয়ে বাসা পর্যন্ত দেখে এসেছি আপা। শিমলা হাসল শুনে, তারপর বলল, মেয়েটা ভীষণ ভালো মেঘ, ওর সাথে মজা নেওয়ার চেষ্টা করিস না। ওর কথা শুনে যতটা বুঝেছি ফ্যামিলির অবস্থা খুব একটা সুবিধার না। মেয়েটা চাকরি খুঁজছে, বাসায় বাবা মা ভাই বোন আছে, ভাই বোন সবাই ওর ছোট, সব চাপ মেয়েটার মাথায়। আমার এত ভালো লেগেছে ওর সাথে কথা বলে যে নীরের টিচার হবার জন্য এক প্রকার জোর করতে লাগলাম। মেঘ হেসে পড়ল, তোর ভাই আছে না আপা, ভাবনা কিসের? আমার অফিসে ওকে চাকরির ব্যবস্থা করে দিব। শিমলা বলল, মেয়েটার প্রবল আত্মসম্মান বোধ মেঘ। গতকাল আমি এত কিছু নাস্তা দিলাম, এত ইমোশনাল কথা বললাম, তবুও সে পানি ছাড়া আর কিছুই খায়নি। যদি বুঝতে পারে তুই দয়া দেখিয়ে চাকরি দিচ্ছিস তবে কিছুতেই করবে বলে মনে হয় না। মেঘ বলল, আপা আমি সিরিয়াসলি বলছি, আমার অফিসে একজন পিএ লাগবে আমার। আমি বিজ্ঞাপনও দিয়েছি। ও যেহেতু ট্রাই করছে চাকরির জন্য, ওকে বল না আমার অফিসেও আবেদন করতে। ইন্টারভিউ নিবে বাবা। তোর মামাকে তো তুই জানিস, উনি নিশ্চয়ই স্বজনপ্রীতি করার লোক নয়। যদি টিকে যায় আমার জন্য গুড লাক, না টিকলে অসুবিধা নেই, আমি অন্যভাবে নবনীতাকে দেখার ব্যবস্থা করে নিব। তবুও এই নবনীতার গম্ভীর চেহারা আমি দেখব। কতদিন এভাবে গম্ভীর হয়ে থাকতে পারে আমি দেখব সেটা। নবনী শিমলার কথা মতো সিভি জমা দিয়েছে SM ইন্টারন্যাশনাল কোম্পানিতে। শিমলাই তাকে ওদের ওয়েবসাইটে ভ্যাকেন্সি দেখে সিভি জমা দেওয়ার কথা বলেছিল। আরও কয়েক জায়গায় নবনী সিভি জমা দিয়ে রেখেছে, কিন্তু কোনো ডাক আসছে না। 28 তারিখে দুপুরে নবনী মেইল পেল আজকে তার ইন্টারভিউ SM ইন্টারন্যাশনালে। দোড়ো দোড়ো বুকে নবনী রেডি হতে গেল। একটা আকাশি রঙের জামদানি শাড়ি পরে চুল খোপা করে নবনী পথে পা বাড়ালো। SM ইন্টারন্যাশনালে এসে নবনীর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। 7, 8, 9 তলা দিয়ে এদের অফিস। এত সুন্দর ডেকোরেশন করা দেখেই নবনীর মনে হলো এখানে চাকরি পাওয়া অসম্ভব। ওয়েটিং রুমে মোট 25 জন ক্যান্ডিডেট অপেক্ষা করছে তাদের ডাক পড়ার। নবনী দেখল সবাই ভীষণ সিরিয়াস হয়ে বসে আছে। মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে এরা কতটা কনফিডেন্ট। নবনীর কান্না পেল এসব দেখে। তার নিজেকে মনে হলো সবচেয়ে অপদার্থ। নবনীর সামনের চেয়ারে বসে থাকা মেয়েটার হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হলো। ওদিকে ইন্টারভিউর জন্য নাম ডাকা শুরু হয়েছে। মেয়েটাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসছে না। নবনী বসে থাকতে পারল না। এত ট্যালেন্ট ক্যান্ডিডেটদের জন্য সে চাকরি পাবে না তা বুঝে গেছে নবনী। উঠে গিয়ে মেয়েটিকে ধরে রেস্ট রুমে নিয়ে গেল। মেয়েটা হাঁপাতে হাঁপাতে বলল, মেয়েটার অবস্থা দেখে নবনীর ভীষণ খারাপ লাগলো। ছুটে বের হলো অফিস থেকে। তারপর লিফটের জন্য গিয়ে দেখলো লিফট নিচে। নবনী আর দাঁড়ালো না, সিঁড়ি ভেঙে নিচে নামলো। বাহিরে কোনো ফার্মেসি নেই। নবনী 10 মিনিটের মতো হাঁটার পর একটা ফার্মেসি পেল। দ্রুত একটা ইনহেলার নিয়ে আবারও ছুটলো অফিসের দিকে। এবার এসে দেখে লিফট উপরে আছে, 17 তলায়। নবনী 1 সেকেন্ডও সময় দাঁড়িয়ে থেকে নষ্ট করতে চায় না। হাঁপাতে হাঁপাতে উপরে উঠতে লাগলো। 7 তলায় আসতেই নবনীর পা যেন অবশ হয়ে এলো। মনে জোর সঞ্চয় করে নবনী রেস্টরুমে গেল। গিয়ে দেখে মেয়েটা এখনো ছটফট করছে। নবনী ইনহেলার দিতেই 3 পাফ নিল মেয়েটা। কিছুক্ষণ পর মেয়েটা সুস্থ হলো। নবনীর যেন ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল। মেয়েটাকে নিয়ে ওয়েটিং রুমে আসতেই দেখে এখনো ইন্টারভিউ চলছে। নবনী এসে দাঁড়াতে না দাঁড়াতে নবনীকে ডাকা হলো। দোয়া ইউনুস পরে নবনী ভেতরে এগিয়ে গেল। শফিক আহমেদ একা বসে আছেন কেবিনে, তার সামনে একটা ল্যাপটপ। নবনী গিয়ে সালাম দিতেই তিনি বসতে বললেন। ধন্যবাদ জানিয়ে নবনী বসল। শফিক আহমেদ নবনীকে কুশলাদি জিজ্ঞেস করে বলল, শুধু একটা প্রশ্ন করব, আইকিউ টেস্ট। প্রচলিত একটা প্রশ্ন, সবাই জানে তবুও জিজ্ঞাসা করছি, বাংলায় কোন শব্দটিকে আমরা ভুল লিখি? নবনী এই প্রশ্নের উত্তর জানে, ব্যাংকে আবেদন করার পর পড়েছিল। মিষ্টি হেসে বলল, ভুল শব্দটা। শফিক আহমেদ বললেন, এবার আপনি যেতে পারেন।
একে একে সবার ইন্টারভিউ নেওয়া হলো। সবাই বসে অপেক্ষা করতে লাগলো ফলাফল জানার জন্য। কিছুক্ষণ পরে কোম্পানির HR এসে জানালো নবনীকে কোম্পানি সিলেক্ট করেছে। নবনী অবাক হলো। একটা প্রশ্নের উত্তর দিয়ে সে কীভাবে সিলেক্ট হলো বুঝতে পারছে না। বুঝতে পারলো একটু পরে যখন প্রজেক্টরে একটা ভিডিও প্লে করা হলো। সেখানে নবনী দেখলো একটু আগে সে ওই মেয়েটিকে হেল্প করার জন্য যা যা করেছে সব কিছুর ভিডিও। শফিক আহমেদ এসে বললেন, এই মেয়েটি আমাদের অফিসেই জব করে। এটা ছিল আপনাদের জন্য মেইন টাস্ক। শুধু কাজ জানলেই চলবে না, মানবিক গুণও থাকতে হবে। আমার কাছে মানবিক গুণের কদর একটু বেশি। আপনারা এতজন মানুষ বসেছিলেন, কেউ একবার তাকালেন না মেয়েটার দিকে, অথচ এই মেয়েটা অচেনা একটা মেয়ের জন্য এত কিছু করেছে। আমার ছেলের পিএ হিসেবে আমি মানুষ চেয়েছি, আপনাদের মতো স্বার্থান্বেষী নয়। ধন্যবাদ সবাইকে। নবনীকে জয়েনিং লেটার দেওয়া হলো। আগামী মাসের 1 তারিখে নবনীর জয়েনিং। এক অবিশ্বাস্য আনন্দ নিয়ে নবনী বাসার দিকে পা বাড়ালো। নিতু সকালে ঘুম থেকে উঠল। নামাজের পর তাহিরা বেগমকে চা বানিয়ে দিয়ে আসলো। তাহিরা বেগম পেছন থেকে ডেকে বললেন, প্রতিদিন বাইরের খাবার ভালো লাগে না, আজ থেকে বাসায় রান্না করবে। ফ্রিজে গরুর মাংস আছে, দেখো। মাংস নামিয়ে রান্না বসাও। লুবনার জন্য ইলিশ ভাজা করবে আর পাতলা ডাল। নিতু আচ্ছা বলে চলে গেল। সেদিনের পর থেকে নিতু চেষ্টা করে সবকিছু মেনে নিতে। সে আসলে দেখতে চায় সমস্যাটা কার, তার নিজের নাকি এদের। সে নিজেই কি এদের সবাইকে ভিলেন ভাবছে, নাকি এরা সত্যিই ভিলেন? কয়েকদিন ধরে এটা খতিয়ে দেখতে গিয়ে নিতু দেখল এরা কেউই তাকে পছন্দ করে না। সবার মনোভাব যেন নিতু এই বাসায় কাজ করতে এসেছে। এছাড়া নিতুর সাথে তাদের সম্পর্ক নেই। মাংসের পুটলি বেসিনে ভিজিয়ে ভাতের পানি চাপিয়ে দিল চুলায়। অন্য চুলায় ডাল বসালো। ভাতের জন্য চাল ধুয়ে মাংসের জন্য মশলা রেডি করতে লাগলো। পেঁয়াজ কেটে ফ্রিজে গিয়ে চেক করলো আদা রসুন বাটা আছে কিনা। কোথাও আদা রসুন বাটা না পেয়ে নিজেই আদা রসুন কেটে নিল। তারপর তাহিরা বেগমকে গিয়ে জিজ্ঞেস করলো, মা, বাসায় ব্লেন্ডার আছে? তাহিরা বেগম মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে পড়ল, আছে। কি করবে? নিতু পড়ল, আদা রসুন ব্লেন্ড করে নেব মাংসে দেওয়ার জন্য। তাহিরা আঁতকে উঠে বলল, না না, তা হবে না। আদা রসুন জিরা সব মশলা শিলপাটায় বেটে নেবে। ব্লেন্ডার করা মশলায় তরকারির স্বাদ পাওয়া যায় না। আমার ওসব পছন্দ নয়। নিতু চলে গেল। দিশার দরজার সামনে গিয়ে ডাকতে লাগলো দিশাকে। দিশা বিছানায় শুয়ে ফেসবুক স্ক্রল করছে। নিতুর ডাক শুনে দিশা বিরক্ত হয়ে দরজা খুলে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? নিতু চুলে খোপা করতে করতে বলল, রান্নাঘরে আসো, আমাকে মশলা বেটে দিতে হবে। রান্না শেষ করে আমাকে অফিসে যেতে হবে। দিশার মনে হলো তাকে কেউ সপ্তম আকাশ থেকে মাটিতে ফেলে দিয়েছে। অবাক হয়ে বলল, কি বললে তুমি? আমি মশলা বাটবো? আমার দিকে তাকাও তুমি। আমার স্কিন দেখেছো? গ্লাস স্কিন আমার। আমার হাত পা দেখো, পেডিকিওর ম্যানিকিওর করা। এসব বুয়ার কাজ করলে এসব ঠিক থাকবে আমার? আমার দিকে তাকিয়েও কি তুমি এটুকু বুঝতে পারছো না? সবাই শ্বশুর বাড়িতে কাজ করতে আসে না, কেউ কেউ রাজত্ব করতে আসে। নিতু হতভম্ব হয়ে বলল, রূপের বড়াই দেখাচ্ছ তুমি আমাকে? তোমার মতো পার্লারে গিয়ে শুয়ে থাকি না বলে কি কোনো দিকে পচে গেছি আমি? নাকি তুমি মনে করো তুমি মিস ওয়ার্ল্ড? যার মিস ওয়ার্ল্ড হয়েছে না, খোঁজ নিয়ে দেখো, তারাও নিজের কাজ নিজে করে। আর তাছাড়া আমি তোমার স্কিন কেয়ার রুটিন জানতে চাইনি। তোমার গ্লাস স্কিন ধুয়ে তুমি তোমার শাশুড়ি আর ননদকে নিয়ে পানি খাও। রান্নাঘরে কাজ বাকি আছে, আমার সাথে কাজ করতে আসো। দিশা অগ্নিশর্মা হয়ে তাহিরা বেগমকে ডাকতে লাগলো। তাহিরা বেগম দিশার ডাক শুনে ছুটে এলেন। দিশা শাশুড়িকে দেখেই বলতে লাগলো, আপনার বাসায় যদি আমাকে কাজ করে খেতে হয় তবে বলে দিবেন আমাকে, আমি আমার বাবার বাসায় চলে যাব। তাহিরা বেগম বললেন, তোমাকে কে কাজ করতে বলেছে? নিতু বলল, আমি বলেছি আমাকে মশলা পেটে দিতে বলেছি। ওকে, কেন? অপরাধ হয়েছে নাকি? তাহিরা বেগম কিছুটা তেতে উঠলেন। নিতুকে বললেন, সামান্য একটু মশলা বাটবে, তাও পারছো না? এজন্য অন্য কারো হেল্প লাগবে নাকি? দিশা এসব করেছে নাকি? কখনো যে ও এসব করবে? এখন ও এসব পারে না। 9টার সময় দিশাকে 2টো ডিম সিদ্ধ করে দিবে, সাথে কাজু বাদাম আর ব্ল্যাক কফি দিবে। ভুলে যেও না এটা আজ আবার। নিতু অনেক কিছু বলতে গিয়েও নিজেকে কন্ট্রোল করলো। শাশুড়ির সাথে তর্ক করবে না। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে নিচের রুমের দিকে গেল।
তামিম ঘুমিয়েছিল। তামিমকে টেনে ঘুম থেকে তুলল। ঘুম ঘুম চোখে তামিম জিজ্ঞেস করলো, কি হয়েছে? নিতু কথা না বলে তামিমকে রান্নাঘরের দিকে টেনে নিয়ে গেল। তারপর হাতে মশলার বাটি ধরিয়ে দিয়ে বলল, আমাকে মশলা এসব পেটে দিবে এক্ষুনি। যদি তা না পারো তবে রান্না করো। এই যে ডাল চুলায়, ডাল রান্না করবে, মাছ ভাজবে, আমি মশলা বেটে দিচ্ছি। কোনটা করবে ভেবে বলো। তামিম রাগ হতে গিয়েও রাগলো না। নিতুর দিকে তাকিয়ে বুঝতে পারল নিতু ভীষণ রেগে আছে। এখন তামিম উল্টোপাল্টা কিছু বললে হিতে বিপরীত হবে সব। নিতুর নাক কপাল ঘামছে, পিঠের ব্লাউজ ঘামে ভিজে গেছে। বিনুনি করা নিতুকে ভীষণ মায়াবী লাগছে। তামিম তাকিয়ে রইল নিতুর দিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তামিম বুঝতে পারল সে নিতুকে না, নিতুর মধ্যে নবনীকে খুঁজছে। নবনীকে দেখছে। ভালো করে তাকিয়ে দেখল না নিতুর মুখে কোনো ঘাম নেই, পরনে 3 পিস, চুলেও খোপা করা, বিনুনি নেই। তামিমের ভীষণ কষ্ট হলো। নবনীর এই রূপ তো সে প্রতিদিন দেখত, তবে কেন এরকম মুগ্ধ নয়নে তাকায়নি নবনীর দিকে? কি ক্ষতি হতো যদি একদিন ঘেমে ভিজে যাওয়া মুখখানার ঘাম মুছে দিত নিচের হাতে, অথবা আদর করে নবনীর লম্বা চুলগুলো বিনুনি থেকে মুক্ত করে দিত? আজ কেন বুকের ভেতর এরকম হাহাকার করছে? নবনীর জন্য কেন বুকে এত কাঁপন অনুভব করছে? হাই নবনী, সে তো সোনার হরিণ, তাকে কি আর ফিরে পাবে সে? দেওয়ালের ওপাশে থেকেও যে সে আজ ভীষণ পর। নিতু বলল, এরকম ধ্যান করতে হবে না, আমার দিকে তাকিয়ে মশলা বেটে দাও আমাকে। আজ খুব খারাপ হবে নয়তো। তোমার মাকে আমি কিছু বলবো না, তুমি রাগ হবে, তবে তোমাকে আমি ছাড়বো না। দুনিয়ার সব মানুষ মশলা ব্র্যান্ড করে নেয়, তোমার মায়ের তাতে আবার নোকরা দেয়, দিয়েছে বেশ ভালো কথা। আমিও নিতু, এক চুল ছাদ দেওয়া আমার রক্তে নেই। অন্যায় সহ্য করা মানুষ আমি নয়। এই কয়েকদিনের বহুত সহ্য করেছিলাম। তামিম বুঝতে পারল আজ আর রক্ষা নেই তার। বাধ্য হয়ে নোড়া তুলে নিল হাতে। তারপর আদা বাটতে গেল, কিন্তু কিভাবে বাটবে সে মশলা? এগুলো পিষতে তো পারছে না। নোড়ার এক মাথা দিয়ে আঘাত করে করে থেতলে নিল আদা রসুন। নিতু দেখেও কিছু বলল না, যেভাবে পারে করুক। একটু আদা আর রসুন থেতলেই তামিমের বুক ধরফর করতে লাগলো। তারপর জিরা বাটার পালা। তামিম যতই নোড়ার মাথা দিয়ে থেতলাতে চায় পারে না। বুঝতে পারল তামিম এগুলোকে বাটতে হবে, উপায় নেই। 2 হাতে নোড়ার 2 পাশ ধরে তামিম যতই বাটতে চায় কিছুতেই পারে না। একটু পেস্ট হয়তো তার সাথে অনেকটা গোটা জিরা নোড়ার ওপাশে চলে যায়। 30 মিনিট জিরার সাথে যুদ্ধ করার পর তামিম সেই পেস্ট করলো জিরার, তাতে তার নিজেরই হাসি পেল। হাত দিয়ে ধরতেই বোঝা যায় এখনো সব জিরাই আস্ত রয়ে গেছে। এটুকু করেই তামিম দেখতে পেল হাতের তালুতে ফোসকা পড়ে গিয়েছে, 2 হাত লাল হয়ে আছে। তামিমের মন খারাপ হয়ে গেল ভীষণভাবে। নবনীকে তো সব সময় দেখত রান্নাঘরে বসে বক্স ভর্তি করে মশলা বাটতে। কখনো তো তামিম বুঝতে চায়নি নবনীর কষ্ট হচ্ছে কিনা। কোনো দিন তো একবার হাত দেখেনি নবনীর। মশলা বাটতে এত কষ্ট তামিমের ধারণা ছিল না, অথচ নবনী হাসি মুখে সব কাজ করে নিত। আজ বড় আফসোস হলো তামিমের। নবনী যদি একটু প্রতিবাদ করত তবে কি ক্ষতি হতো? এভাবে হয়তো নবনীকে হারাতে হতো না তামিমের। তাহিরা বেগম রান্নাঘরের সামনে এসে দেখলেন তার ছেলে বসে বসে মশলা বাটছে। চমকে উঠলেন তাহিরা বেগম। দৌড়ে এসে ছেলেকে বললেন, এসব কি করেছিস তুই এখানে? তোকে কে বলেছে এসব কাজ করতে? এসব মেয়েদের কাজ, তুই করতে গেলি কেন? নিতুর পক্ষে আর চুপ করে থাকা সম্ভব হলো না। মাথায় রক্ত উঠে গেল নিতুর। নিতু মাছ ভেজে মাংস বসালো রান্নার জন্য। তারপর মাংস কষতে গিয়ে পেছন ফিরে বলল, আমি বলেছি মা, আমার স্বামীকে আমাকে মশলা বেটে দিতে। স্ত্রীর কাজে সাহায্য করা তো রাসূলের সুন্নত। আপনার পুত্রবধূকে দিয়ে কিছু করানো যাবে না, তার স্কিন নষ্ট হয়ে যাবে বলে। বাসায় গ্লাস নেই, তাই সবাই ওর গ্লাস স্কিনের চেহারা দেখে। ওই গ্লাস স্কিনের দাগ পড়লে তো আপনাদের গায়ে সেই দাগ লেগে যাবে। আপনার মেয়েও রাজকন্যা, আপনি তো মা রাজমাতা। আমি নিরীহ রাঁধুনি, আর কি করব বলেন? কাজে হেল্প করার জন্য আমার স্বামীকে ছাড়া কাউকে পেলাম না পাশে। আমার কাছে হেল্পও হবে, আমার স্বামীর সুন্নত পালন করাও হবে মা। তাহিরা বেগম তেড়ে গেলেন নিতুকে থাপ্পড় দিতে। তার আগেই নিতু হাত চেপে ধরে ফেলল। মুচকি হেসে নিতু বলল, ডোমেস্টিক ভায়োলেন্স এখন আর চলে না মা। জানেন তো মা, সরকার দেশে পারিবারিক
সহিংসতা আইন 2010 প্রণয়ন করেছে। 2013 সালে এই আইনের বিধিমালা প্রণয়ন হয়। একটা মামলা করে দিলে না এই তেজ দেখাতে পারবেন না। এই জন্য আমার খুব খরচও হবে না। অসহায় দরিদ্রদের জন্য সরকারের আইনগত সহায়তা সংস্থা আছে প্রতিটি ইউনিয়নে। এরা বিনামূল্যে আমাকে আইনজীবী নিয়োগ করে দিবে মা। ভাববেন না আবার এই মামলা অন্য সব মামলার মতো ঘুরবে শুধু দীর্ঘদিন। আপনার জন্য মামলা করলে আপনার নামে নোটিশ জারির 7 দিনের মধ্যে এই মামলা নিষ্পত্তি হয়ে যাবে। তাই ভবিষ্যতে ভুলেও হাত উঠাতে আসবেন না আমার গায়ে। তাহেরা বেগম বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইলেন ছেলের দিকে। ছেলে কিছু বলবে সেই আশায়, কিন্তু তামিম কিছু বলল না। এসব দেখতে দেখতে তামিম বিরক্ত হয়ে গেছে। নিজে তো কিছু বলতে পারে না, তাই হঠাৎ করে তামিমের মনে হলো নিতু যা বলেছে ঠিক বলেছে। একটু ভয় পাওয়া উচিত মায়ের। সবাইকে নবনী ভাবলে তো চলবে না। কিছু না বলে তামিম তাই চলে গেল। দিশা 9টার সময় ডাইনিং টেবিলে এসে পড়ল। আমার নাস্তা কই? তাহেরা বেগম মুখ ফুলিয়ে বসে রইলেন। নিতু রান্নাঘর থেকে বলল, নিজের নাস্তা নিজে বানিয়ে নাও। নিজের হাত পায়ের যত্ন নিজে যেভাবে নাও ভুলে যেও না অন্যেরও হাত পা আছে, সেও তার এসব নিয়ে উদ্বিগ্ন। কাজ করলে যদি তোমার ত্বকের ক্ষতি হয় তো আমারও হয়। আমি তো আর নিজের ক্ষতি করে তোমার জন্য খাবার বানাতে পারি না। দিশা হতভম্ব হয়ে তাকিয়ে রইল তাহেরা বেগমের দিকে। তাহেরা বেগম নিজেও থম মেরে বসে আছেন। সকালে সবাই ভাত খেতে বসলো আজ। মাংস খেতে গিয়ে তাহেরা বেগম চমকে গেলেন। দাঁতের নিচে সব আস্ত মশলা এসে পড়ছে। সবচেয়ে ভয়াবহ হচ্ছে জিরা পেস্ট হয়নি। মাংসের স্বাদ কেমন বাজে লাগছে। তামিম ডাল আর ভাজা মাছ দিয়ে খেয়ে উঠল। নিতু খেলো না। তাড়াতাড়ি রেডি হয়ে অফিসের জন্য বের হলো তামিমের সাথে। তাহেরা বেগমের রাগে পুরো শরীর জ্বলছে। কি করবেন কিছু মাথায় আসছে না তার। রাগে ক্ষোভে নিজের চুল নিজেই টানতে লাগলেন। কিছু বলতে চেয়েও বলতে পারলেন না, কেননা আজ মাসের 29 তারিখ। 1 তারিখে তামিম বেতন পায়। সেই হিসেবে নিতুও 1 তারিখে বেতন পাবে। তামিমের বেতনের 50,000 টাকা আর নিতুর 25,000 টাকার স্বপ্নে তাহেরা বেগম আপাতত নিজের রাগ সামলে নিলেন। বাসায় ফিরেই নবনী বাবাকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। হাসি মানে মেয়ের এই আনন্দের কারণ বুঝতে পারলেন না। নবনী বাবাকে জড়িয়ে ধরেই বলল, আমার চাকরিটা হয়ে গেছে বাবা, 1 তারিখ থেকে জয়েনিং। আমার কেমন স্বপ্নের মতো লাগছে বাবা এখনো। হাসি মালিক চোখ ভিজে এলো। 2 হাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন তিনি। তারপর মেয়েকে বললেন, এখানে হোটেল কোথায় আছে মা? আমি মিষ্টি কিনে আনবো, সবাইকে আমি মিষ্টি খাওয়াবো। আজ যে আমার আনন্দের দিন। নবনী নিচে বাবাকে নিয়ে বের হলো মিষ্টি কিনতে। বাসায় ফিরল 10 কেজি মিষ্টি নিয়ে। রাবিয়া বেগম মাংস নামিয়ে ভিজিয়েছেন আজকে বিরিয়ানি করার জন্য। মেয়েটা যে কী পরিমাণ প্যারেশানিতে ছিল তা তিনি বোঝেন। আজ সবাই মিলে না হয় একটু ভালো খাবার খাবে। নবনী আজ বাবাকে সাথে করে নিয়ে গেল সবার বাসায় মিষ্টি দিতে। অনেকদিন ধরে নবনীর মাথায় এই চিন্তা ঘুরছে। যাদের কাছে তাহেরা বেগম তার বাবাকে গ্রামের বাড়িতে কাজ করা লোক বলে পরিচয় দিয়েছে, তাদের সবার কাছে গিয়ে নবনী আজ বলবে উনি আমার বাবা। সবাই বাসায় গিয়ে নবনী মিষ্টি দিয়ে এলো, শুধু তামিমদের বাসা ছাড়া। সবাই মিলে জম্পেস্ট আড্ডা দিল। সাব্বির 2টা টিউশনি খুঁজে নিয়েছে। 1 তারিখ থেকে শুরু করবে পড়ানো। হাসি মারি ছলো ছলো চোখে নিজের সন্তানদের দিকে তাকান। কে বলে উনি গরিব? যার এরকম সোনার টুকরোর সন্তান আছে সে কিভাবে গরিব হতে পারে? তিনি তো সবার চেয়ে ধনী। রাবিয়া বেগম বললেন, কাঁথাটা সেলাই করণ শেষ রে মা, আর একটা কাঁথার গাঁথুনি করে দিস আমার, আমি সেলাই করবো। এইখানে তো করার মতন তেমন কোনো কাম নাই। কাঁথাটা সেলাই করলে তাও নিজের সময় কাটে। নবনী অবাক হলো। এত তাড়াতাড়ি রাবিয়া বেগম কাঁথা সেলাই করে ফেলবে তা তার ধারণাতে ছিল না। দুপুরে খাবার পর 3 বোন মিলে মায়ের সাথে বসে আর একটা কাঁথার বেস তৈরি করে দিল। নবনী কাঁথার ফুল এঁকে দিল। নবনীর মনের একটা সুপ্ত ইচ্ছে একসময় চাকরি বাদ দিয়ে ব্যবসায়ের মাধ্যমে নিজের আলাদা একটা পরিচয় গড়ে তোলার। তা যদি হয় দেশীয় পণ্য দিয়ে, তবে খারাপ কি? মেঘের যেন কিছুতেই দেরি সহ্য হচ্ছে না আর। চাকরি কার হলো তা জানার জন্য মেঘ কৌতূহলে মরে যাচ্ছে যেন। বাবাকে জিজ্ঞেস করতেই তিনি বললেন, জয়েন করলি দেখবে কে পেয়েছে চাকরিটা। এখন নাম বলে কি তুমি তাকে চিনবে?
মেঘ মুখ ভেঙচি দিয়ে চলে গেল। শফিক আহমেদ হাসলেন। মেঘ গিয়ে কোম্পানির এইচআরকে জিজ্ঞেস করলো কে হচ্ছে তার বিয়ে। এইচআর বললেন, স্যার নবীন নামে একজন। মেঘের অবিশ্বাস্য লাগলো নবনীর নাম শুনে। আবারও জিজ্ঞেস করলো তাই। আবারও শুনল নবনী। মেঘ আবারও জিজ্ঞেস করলো। আবারও নবনীর নাম শুনল। আনন্দে মেঘ এইচআরকে জড়িয়ে ধরল। তারপর সোজা শিমলাকে কল দিল। শিমলাকে জানাতেই শিমলা ভীষণ আনন্দিত হলো। মেঘ বলল, কাল চলে আসিস নীরকে নিয়ে, তোকে একটা স্পেশাল ট্রিট দিব রে আপা। শিমলা বলল, এভাবে আমি ট্রিট নিব না। যেদিন নবনীকে জয় করতে পারবি সেদিন আমি ট্রিট নিব। মেঘ আচ্ছা বলে ফোন রেখে দিল। এরপর বাবাকে কল দিল। শফিক আহমেদ অফিসেই দাঁড়িয়েছিলেন। ছেলের কল পেয়ে অবাক হলেন কিছুটা। রিসিভ করতেই মেঘ বলল, হ্যালো, মেঘালয় স্পিকিং। জনাব শফিক আহমেদ, আপনার কাছে এই অধমের বিনীত আবেদন, অতি শীঘ্রই আমার জননীর সাথে আলাপ করে আমার বিয়ের ব্যবস্থা করা হোক। পাত্রী আমি পছন্দ করে রেখেছি। পাত্রী পছন্দ করা নিয়ে আপনাদের কোনো হয়রানির মুখোমুখি আমি করতে চাই না। তাই আপনাদের সুবিধার কথা চিন্তা করে নিজেই ঠিক করে রেখেছি পাত্রী। অতি শীঘ্রই আমি বিয়ে করে সংসারী হতে চাই। আপনার বাধ্যগত পুত্র, মেঘালয়। শফিক আহমেদের ছেলের কথা শুনে জোরে হেসে ফেললেন। তারপর পিয়নকে ডেকে বললেন, মিষ্টি নিয়ে এসে আমাকে একেবারে গুনে গুনে 5টা মিষ্টি দিবে, আর অফিসের সবাইকে মিষ্টি খাওয়াবে। আজকে আমি কোনো নিয়ম মানব না। পিয়ন টাকা নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে মিষ্টি এলো। সবার ডেস্কে মিষ্টি পাঠিয়ে দেওয়া হলো। শফিক আহমেদ নিজের বাড়িতে কল দিলেন। খোশ মেজাজে স্ত্রীর সাথে আজ কথা বলা শুরু করলেন। শফিক সাহেবের স্ত্রী মাসুমা নখে নেইল পালিশ দিচ্ছেন। কাছের মেয়ে রুমা তার কানে ফোন ধরে রাখলো। মাসুমা স্বামীকে ঝাড়ি মেরে বলল, কল দেওয়ার আর সময় পেলে না, নখে একটু নেল পলিশ দিচ্ছি, তার মধ্যে কল দিয়ে বিরক্ত করছো। বলি তোমার কি আর কোনো কাজ নেই সময় অসময় বাসায় কল দিয়ে রং ঢং করা ছাড়া? শফিক আহমেদ ভাব নিয়ে বলল, দূর ফাউল মহিলা, শুনো তুমি, তোমার সাথে মধুস্বরে কথা বলার জন্য আমি কল দেইনি। এবার থেকে তোমার সাথে কথা বলবো করলার রস মুখে দিয়ে, সব কথা তিতা বের হবে। মাসুমা বেগম ধমকে বললেন, ধুর হাদারাম, করলা আমার প্রিয় সবজি, বরং তোমার অপ্রিয়। ওটা তুমি পারবে না। একটা কথা যদি ঠিক মতো বলতে পারতে। শফিক আহমেদ দমে না গিয়ে পূর্ণ উদ্যমে বললেন, চুপ, একদম চুপ। আমি তিতা খাওয়ার অভ্যাস করব। দরকার হলে নিমের রস মুখে দিয়ে তোমার সাথে কথা বলবো, যাতে আমার কথা এত বেশি তিতা হয় যে তুমি চিনির বস্তায় লুকিয়েও রক্ষা পাবে না। আর আসল কথা শোনো, আমার পরিবারে নতুন সদস্য আসছে। অল্প কিছুদিনের মধ্যেই আমি দাদা হয়ে যাব। তখন তুমি মাসুমা গেট আউট হয়ে যাবে। মেঘ অলরেডি পাত্রী পছন্দ করে ফেলেছে। আমাকে বলেছেও পাত্রী সব ডিটেলস। তবে আমাকে কড়াকড়িভাবে নিষেধ করেছে কোনোভাবে যাতে তোমার কাছে এসব সিক্রেট ফাঁস না করি। আমার ছেলে তো বুঝলে না, আমার কাছে এসব শেয়ার করে। তাই মাসুমা বেগম কল কেটে দিলেন। তারপর নেল পালিশ ফেলে দিয়ে ছেলেকে কল দিলেন। নাকের জল চোখের জল মিশিয়ে বললেন, আমি তো এখন কেউ না। মাকে এখন আর ভালো লাগে না। বাবাই এখন সব। বিয়ে পর্যন্ত চলে গেলি, বাপ বেটা পাত্রী দেখে ফেললি, অথচ আমি জানলামও না। এদেশের সরকার রোহিঙ্গাদেরও আরো বেশি দাম দেয়। তোরা বাপ ছেলে মেয়ে আমাকে সেই দামও দেস না। আমি আজই রোহিঙ্গা ক্যাম্পে চলে যাব। আমার শেষ ঠিকানা তো ওদের সাথেই, আমি বুঝে গেছি। মেঘ কিছুই বুঝতে পারল না মায়ের এসব হাবিজাবি কথার মানে। মায়ের কথা শেষ হতেই জিজ্ঞেস করলো, কি বলছো তুমি এসব মা? আমার মাথায় ঢুকছে না কিছু। মাসুমা বেগম নাক পরিষ্কার করে বললেন, এখন তো কিছুই বুঝবি না, বুঝতে হবে না। আমি আজই যাচ্ছি রোহিঙ্গা ক্যাম্পে। শুনে রাখ আমার এক কথা, তোর বাপে তোকে নিয়ে কোথায় গিয়ে নাকি পাত্রী দেখে আসছে। আজকে আমিও তোর জন্য পাত্রী দেখতে যাব। আমাকে যদি বাসায় দেখতে চাস, তবে আমার পছন্দের মেয়েকে বিয়ে করতে হবে। তোর বাপের কাছে আমি কিছুতেই হারতে পারবো না। না হলে আমি সত্যিই রোহিঙ্গাদের সাথে গিয়ে থাকবো। মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিলেন। তারপর কল দিলেন শিমলাকে। শিমলা কল ধরতেই শুনতে পেল মামি কাঁদছে। শিমলা হাসি চেপে বলল, হ্যাঁ মামি বলেন, মামা কি করেছে? মাসুমা বাড়িতে বসে বসে বললেন, আমি বাসা ছেড়ে চলে যাচ্ছি রে মা, তোর বাসায় আসছি। সোজা তো রোহিঙ্গা ক্যাম্পে চলে যাওয়া সম্ভব নয়। আগে এসে তোর সাথে বিষয়টি আলোচনা করব। তুই বলবি আমার ভুল কোথায়। তোর মামা মেঘলা
কাউকে আমার আর দরকার নেই, এরা কেউ আমার আপন না রে মা। তোর মামা নাকি মেঘের বিয়ের তারিখ ফিক্সড করে ফেলেছে আমাকে না জানিয়ে। আমি কি ঘরে থাকা সোফা যে আমার সাথে একবার আলোচনা করতে পারলো না? তুই বল মা, তোর বিবেচনা কি বলে? শিমলা হাসি চেপে বলল, মামার দোষ সব। মাসুমা বেগম ফিসফিস করে বললেন, আমি সব বুঝতে পেরেছি, বুঝলি? তোর মামা আসলে তার সেই প্রাক্তন প্রেমিকার খপ্পরে পড়েছে। চিনেছিস তো কোন মেয়ে? আরে ওই মেয়ে যার বিয়ে হয়ে যাওয়ায় তোর মামার সারা রাত ভাঙা রেডিও বুকে ঝুলিয়ে বাগানে বসে গান শুনেছে, মশাদের গান শিখিয়েছে। এজন্য এখন আর আমার সাথে কথা বলতে চায় না। আমাকে কি বলেছে জানিস তুই? শুনলে তুই স্ট্রোক করবি, এজন্য এখন ফোনে বলবো না, তোর বাসায় এসে বলবো, নয়তো আবার স্ট্রোক করে পড়ে থাকলে খালি বাসায় কে তোকে ডাক্তারের কাছে নিবে? শিমলা হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খেল। শিমলা জানে মামির স্বভাবের কথা, সব সময় মামার দোষ খুঁজবে মাসুমা বেগম। তার সব কথার শেষ কথা হয় শফিক আহমেদের প্রাক্তন প্রেমিকা। মামা যদি তিল বলেন, মামি সেটাকে তাল নয় তরমুজ বানিয়ে ফেলবে। শফিক আহমেদ এই দুই ছেলে মেয়ে মেঘ আর মেঘলা আবার বাবার সাপোর্ট। তাই মাসুমা বেগম কিছু হলেই শিমলার কাছে ছুটে যান। নবনী কল দিয়ে শিমলাকে জানালেও তার চাকরি হবার কথা। শিমলা অনুরোধ করে বলল একবার তার বাসায় আসতে। মাসুমা বেগম আসার 5 মিনিট পর নবনী এলো। আজ আসার সময় নীরের জন্য এক বক্স চকলেট নিয়ে এলো। ভেতরে প্রবেশ করতেই অচেনা এক মহিলাকে সোফায় শিমলার সাথে বসে থাকতে দেখে নবনী কিছুটা বিব্রত হলো। তারপর সালাম দিল দুজনকে উদ্দেশ্য করে। মাসুমা বেগম সব অভিযোগ ভুলে গিয়ে নবনীর দিকে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ করেই তার গলার সুর পাল্টে গেল। মিষ্টি সুরে নবনীকে বললেন, তোমার নাম কি মা? শিমলা বলল, ওর নাম নবনী। মাসুমা বেগম বিরক্ত হয়ে বললেন, তোকে জিজ্ঞেস করেছি। শিমলা চুপ হয়ে গেল। নবনীকে আবার জিজ্ঞেস করলো, কোথায় থাকো তুমি মা? নবনী বলল তার বাসা কোথায়। মাসুমা বেগম বললেন, মাশাআল্লাহ, তুমি দেখতে যেমন সুন্দর, তোমার গলার স্বরও তেমন মিষ্টি। আমারও একটা ছেলে একটা মেয়ে আছে মা। কি আর বলবো, নিজের ঘরের কথা কাউকে বলতে নেই, তবুও তোমাকে বলছি, তুমি তো আপন মানুষ। ওদের গলা তো নয় ফাটা বাঁশ যেন, কথা বললে আর মাইক ব্যবহার করা লাগে না। আমার মেয়ে 2 দিন দেখলাম গানের রেওয়াজ করছে। ও মা, তারপর থেকে বাসার আশেপাশে গাছে বাগানের গাছেও কোনো পাখি বসে না। আমার ছেলে যখন বাথরুমে গিয়ে হেরে গলায় চেঁচিয়ে গান গায় বলে দাবি করে, তখন আশপাশে সকল বিল্ডিংয়ের মানুষ কানে তুলো দিয়ে রাখে। এরকম অবস্থা আমার বাসায়। নবনী না হেসে আর পারল না। মাসুমা বেগম বললেন, বিশ্বাস করবে না তো জানি, এই তো একটু পর শিমলার মা আসবে, সেই হবে সাক্ষী। শিমলা ইশারা করে নবনীকে বলল, যা বলে শুনে যাও, উনি এরকমই। নবনীর মনে হলো উনি মানুষটা অসম্ভব ভালো, মনে কিছু নেই। মাসুমা বেগম মনে মনে ঠিক করলেন, এই মেয়েকেই তিনি পুত্রবধূ বানাবেন। শফিক আহমেদের পছন্দ করা মেয়েকে কিছুতেই তিনি মেনে নেবেন না। আজকে নবনীর অফিসে প্রথম দিন। সকাল থেকে নবনী ভীষণ নার্ভাস। সকালে কিছুই খেতে পারল না এই নার্ভাসনেসের জন্য। বুকের ভেতরটা কেমন ঢিপ ঢিপ করছে। নবনী বের হলো বেবি পিঙ্ক কালারের একটা সুতির 3 পিস পরে। বেবি পিঙ্কের উপর সাদা সুতার কাজ করা, হাতে গোলাপি রেশমি চুড়ি, চোখে হালকা কাজল, ঠোঁটে মেরিল দিল। লম্বা চুলগুলো আজকেও বিনুনি করে নিল। আজ বহুদিন পর খুব যত্ন করে সেজেছে নবনী। সাজলে মন খারাপ নার্ভাসনেস কিছুটা কমে নবনীর, কনফিডেন্স বাড়ে কিছুটা। হামিদুর রহমানের দেওয়া ব্যাগটি নিয়ে বাবা মা দুজনকে সালাম করে নবনী বের হলো অফিসের জন্য। সারা পথ নবনীর শরীর ঠক ঠক করে কেঁপেছে। নবনী মনে মনে দোয়া ইউনুস পড়তে লাগলো। অফিসের সামনে আসতেই নবনীর যেন প্রেশার লো হয়ে গেল, মাথা ঘুরতে লাগলো। আকাশ আজ ঝকঝকে নীল, রৌদ্রময় একটা দিন। রোদের তেজ নেই বললেই চল।
কেমন আরামদায়ক রোদ। নবনীর ইচ্ছে করছে এখানে দাঁড়িয়ে থাকতে। ভেতরে গেলে কি হবে সেটা ভেবেই নবনী অস্থির হয়ে যাচ্ছে। কিভাবে কাজ করবে, কে তার বস হবে, এসব কিছুই তো জানে না সে। যদি কাজ করতে না পারে তখন কি হবে? সবার সামনে কি তাকে বকা দেওয়া হবে? এসব আজে বাজে কথা ভাবতে ভাবতে নবনী ঘামতে লাগলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বুঝতে পারলো না গিয়ে উপায় নেই, যেতে তো হবেই তাকে, সুতরাং যা হবার হবে। নিজেকে এসব বুঝিয়ে নবনী ভেতরে গেল। রিলেশনশিপ মেয়েটা নবনীকে দেখে এগিয়ে এলো। দুজনে হাই হ্যালো করে নবনীকে আর ডেস্ক দেখিয়ে নবনীর ডেস্কের সামনেই বসের কেবিনের 7-8 তলা মিলিয়ে পুরো অফিস প্রায় 40 থেকে 50 জনের মতো লোক কাজ করে। 9 তলায় হচ্ছে হলরুম এবং ক্যান্টিন। নবনীকে রিসেপশনের মেয়েটা, যার নাম লিসা, সে সব দেখিয়ে দিল। নবনীর সবচাইতে বেশি ভালো লাগলো মেয়েদের জন্য রাখা রেস্টরুম। ওখানে কয়েকটা সিঙ্গেল বেড রাখা আছে। সবচেয়ে যেটা নবনীকে বেশি মুগ্ধ করেছে তা হলো একপাশে একটা জার্কের উপর কয়েকটা ব্র্যান্ডেড স্যানিটারি ন্যাপকিন, 4টে হট ওয়াটার ব্যাগ রাখা আছে। নবনী বুঝতে পারল এরা যথেষ্ট মানবিক, নয়তো অফিসের স্টাফদের এসব প্রয়োজনীয় জিনিস রাখতো না। নবনী লিসাকে বলল, এই পক্ষেটা কিন্তু সত্যিই ভালো ছিল। লিসা মুচকি হেসে বলল, যিনি এই পদক্ষেপ নিয়েছেন তিনিও কিন্তু যথেষ্ট দারুণ ম্যাডাম। আপনাকে যে কতজন ঈর্ষা করবে আজ থেকে বুঝতে পারবেন। অফিসের প্রায় সব মেয়েই এই কয়েকদিন ধরে দোয়া করছে স্যারের বিয়ে যেন কোনো ছেলে হয়, এমনকি আমিও চেয়েছি। এটুকু বলেই লিসা ফিক করে হেসে দিল। নবনী অবাক হলো, এরা কি সুন্দর করে অবলীলায় এসব কি বলে যাচ্ছে। কাউকে ভালো লাগলে তাও বলে দিচ্ছে, অথচ নবনী ওদের কথা ভেবে তার নিজেরই বুক কেঁপে উঠছে ভয়ে। এত সাহস তার কখনো হয় না। নবনী তার ডেস্কে ফিরে বসতেই দেখল সেই লোকটা এগিয়ে আসছে ভেতরের দিকে, যে নবনীর গায়ে রাস্তার কাদা ছিটিয়ে দিয়েছে গাড়ি নিয়ে। সিমলার বাসায় যে নবনীর সাথে গায়ে পড়ে আলাপ করতে এসেছে। বিদ্যুৎ গতিতে নবনী ডেস্কের নিচে ঢুকে গেল। নবনী ভেবেছিল লোকটা হয়তো এখানে কোনো কাজ এসেছে, তাই যাতে দেখা না হয় তার জন্য লুকাতে গেল। নবনীকে অবাক করে দিয়ে মেঘ ডেস্কের পেছনে এসে নবনীর পাশে নিচে বসে ফিসফিস করে বলল, হ্যালো ম্যাডাম, ডেস্কের নিচে কি করছেন? বিড়ালের মতো নিচে লুকিয়ে বসে আছেন কেন? ভয় পেয়েছেন নাকি নাকি কোনো ইঁদুর খুঁজছেন? নবনীর হার্টবিট বেড়ে গেল। সাথে সাথে উঠতে গিয়ে ডেস্কের কোণায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা লেগে গেল তার। মেঘ হাত বাড়িয়ে বলল, আমি মেঘালয় আহমেদ, মেঘ ম্যাডাম। আজ থেকে আমি আপনার স্যার, আর আপনি তো আমার আগে থেকেই ম্যাডাম। নবনী ভ্রু কুঁচকে তাকালো। মেঘ হেসে বলল, নীরের ম্যাডাম তো আমারও ম্যাডাম, তাই না? নবনীর ভীষণ রাগ হলো। এই লোক এরকম একটা উচ্চ পর্যায়ে থেকেও ও পাড়ার ছেলেদের মতো করে কেমন ফ্ল্যাটিং করছে, অথচ অফিসের সব মেয়ে নাকি এর উপর ক্রাশ খেয়ে চিত হয়ে পড়ে আছে। মনে মনে নবনী মেয়েদের রুচিকে অত্যন্ত বাজেভাবে কয়েকটা বকা দিল। অতি ভদ্র বলে কোনো গালি দিতে পারল না। তবে এটুকু বুঝে গেল নবনী এই লোকের আন্ডারে বেশি দিন কাজ করা যাবে না। এরকম গায়ে পড়ার স্বভাবের মানুষ নবনীর অপছন্দ। এরা সবার সাথে এরকম বিহেভ করে, চান্স পেলেই এভাবে কথা বলবে। খুব শীঘ্রই অন্যত্র সিভি জমা দেওয়া লাগবে। নবনী ভাবতেও পারেনি তার তৃতীয় সিদ্ধান্ত কিছুক্ষণের পরেই চেঞ্জ করে ফেলবে। মেঘ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল নবনীর দিকে। বুকের ভেতর থেকে একটা চাপা ব্যথা যেন দেহের প্রতিটি শিরায় শিরায় ছড়িয়ে গেল। মেঘের মনে হলো এটাই যেন বাজিল বুকে সুখের মতো ব্যথা। মেঘ জিজ্ঞেস করলো, কেমন আছেন? এখনো কি রেগে আছেন? নবনী কোনো কথার জবাব না দিয়ে নিচের দিকে তাকিয়ে রইল। নবনীর দিকে কোনো জবাব না পেয়ে নবনীকে কিছু ডাটা এন্ট্রি করতে গিয়ে মেঘ চলে গেল নিচের কেবিনে। নবনীর মনে হলো এই কেবিনটার সামনে তার ডেস্ক না থাকলে ভালো হতো, কেননা কাছের দেওয়ালের ওপাশে স্পষ্ট মেঘকে দেখা যাচ্ছে। মেঘও তাকে দেখছে, অন্য কোনো পাশ থেকে আর দেখা যায় না, কেবিনের ভিতর থেকে শুধু নবনীর জায়গা থেকে দেখা যায়। নবনী কাচের মধ্যে ডুবেছিল। হঠাৎ কি মনে করেই চেনা কণ্ঠস্বর শুনে নবনী চমকে তাকালো। তামিম দাঁড়িয়ে আছে হাতে কতগুলো ফাইল নিয়ে। নরম স্বরে নবনীকে এক্সকিউজ মি বলে ডাকছে তামিম। নবনীকে দেখতে পাবে এভাবে তা তামিমের ভাবনাতেও ছিল না।
নবনী মাথা তুলে তাকাতেই তামিমের হাত থেকে সবগুলো ফাইল নিচে ছিটকে পড়ল। বিস্ফোরিত দৃষ্টিতে তামিম তাকিয়ে রইল নবনীর দিকে। নবনীর ফর্সা মুখখানা ফ্যাকাশে হয়ে গেল তামিমেরকে দেখে। কেউ কোনো কথা বলতে পারছে না। কেবিনের ভেতর থেকে একজোড়া শিকারী চোখ সমস্ত ঘটনা নজরবন্দি করছে। কেউই তা টের পেল না। নবনী নিজেকে সামলে নিল তামিমের আগে, কিন্তু কথা বলতে গিয়ে টের পেল গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। নবনী অনেক কষ্টে নিচের দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? তামিম তাকিয়ে রইল নবনীর দিকে। আজ নবনীর ভীষণ সুন্দর লাগছে। তামিমের মনে হলো বিচ্ছেদের পর নবনী যেন আরও বেশি সুন্দর হয়ে গেছে। ওপাশ থেকে মেঘের তখন ভীষণ রাগ হচ্ছে তামিমকে এভাবে নবনীর দিকে তাকিয়ে থাকতে দেখে। সবগুলো ফাইল তুলে নিয়ে তামিম আড়ষ্ট হয়ে বললেন, স্যারের কিছু সাইন লাগবে এই ডকুমেন্টসে। নবনী কিছু না বলে কাজে মন দিল। তামিম ফাইল রেখে চলে গেল এক আকাশ বিস্ময় নিয়ে। সেই মুহূর্তেই নবনীর সিদ্ধান্ত নিল সেই এই অফিসে কাজ করবে, অবশ্যই করবে। নবনী নিজের কাজ অর্ধেক সমাপ্ত করে ফাইলগুলো নিয়ে মেঘের কেবিনে গেল। মেঘ চেয়ারে হেলান দিয়ে শুয়ে আছে। নিজের ওপর তার নিজের ভীষণ রাগ লাগছে। নবনীকে তামিমের দিকে এভাবে তাকাতে দেখে তার বুকে এরকম জ্বালা অনুভব করছে কেন? নবনী দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আসবো স্যার? মেঘের বুকের সকল জ্বালা মুহূর্তেই বিলীন হয়ে গেল। নবনী গলার স্বরে মুহূর্তেই সব ক্ষোভ চলে গেল। নবনী ফাইলগুলো টেবিলে রেখে বলল, এগুলোতে আপনার সাইন লাগবে। মেঘ নরম স্বরে বলল, আর কখনো আমার কেবিনে আসার সময় অনুমতি চাইবে না। নবনী কথা না বাড়িয়ে চলে গেল। মেঘ মাথা চেপে ধরে ভাবতে লাগলো, এই লৌহ মানবীর মুখ থেকে কোনো কথা বের হয় না। লাঞ্চ আওয়ারে নবনী গেল ক্যান্টিনে। এখানে লাঞ্চ ফ্রি, কোম্পানির খরচে সবাই খায়। নবনী গিয়ে একটা চেয়ারে বসলো। আশেপাশে সব চেয়ারে সবাই বসে আছে। হই হুল্লার কথাবার্তায় ক্যান্টিন মেতে উঠছে। নবনীর সামনে চেয়ারটা খালি। সবাই নিজের বন্ধু বান্ধব নিয়ে খেতে বসেছে। নবনী নিজের জন্য একটা সবজি খিচুড়ি নিয়ে বসলো। তার থেকে কিছুটা দূরে তামিম বসেছে নিতুকে নিয়ে। নিতু তামিমের সাথে কথা বলতে বলতে খাচ্ছে। তামিম সেদিকে মনোযোগ না দিয়ে নবনীর দিকে তাকিয়ে আছে। মেঘ আজকে ক্যান্টিনে উঠে এলো খাবার খেতে। প্রতিদিন তার লাঞ্চ আর কেবিনে দিয়ে আসা হয়। সিসি ক্যামেরার মেঘ এতক্ষণ ধরে লক্ষ্য করছে। তামিমের আচরণ কিছুটা অদ্ভুত। নিজের ওয়াইফের সাথে কথা না বলে সে বারবার নবনীকে দেখছে। মেঘের প্রেমিক হৃদয় এই ব্যাপারটা মেনে নিতে পারল না। বিদ্রোহ জানিয়ে চলে এলো ক্যান্টিনে। মেঘ আস্তে আস্তে দেখতে পেল অফিসের 3 জন মেয়ে নবনীকে ঘিরে দাঁড়িয়ে আছে, হাসাহাসি করছে। নবনী ভীষণ বিব্রত বোধ করছে। একে তো সে এদের মতো স্মার্ট না, তার উপর ওদের পোশাকের দিকে তাকালেই বোঝা যায় এরা এ যুগের আধুনিকা মেয়ে। নির্বিঘ্নে নবনীকে বলছে। আর একজন বলল, স্যারের রুচি এতটাও খারাপ হয়নি যে এরকম আনস্মার্ট কাউকে পাত্তা দিবে। আমরা এত চেষ্টা করেও পারছি না, বাদ দে। নবনী কিছুক্ষণ এসব চুপচাপ শুনল, তারপর মুচকি হেসে বলল, এক্সকিউজ মি, এখানে আমি কাজ করতে এসেছি। আপনারা সবাই হয়তো ধনীর দুলালি। আমি তেমন কেউ না। আমি গ্রাম থেকে উঠে আসা একজন সাধারণ মেয়ে, যার একমাত্র ধ্যান ধারণা নিজের ফ্যামিলিকে ফিনান্সিয়াল সাপোর্ট দেয়া। এসব পটানোর কাজ আমার জন্য আসেনি। বেটার আপনারাই ট্রাই করেন। লাক ভালো যার সেই লটারি জিতে যাবে। আমাকে আমার মতো কাজ করতে দিন। মেঘ এসে সবার পিছনে দাঁড়িয়ে সব শুনল, তারপর গম্ভীর হয়ে বলল, এক্সকিউজ মি, এখানে এত ভিড় কেন? মেঘের গম্ভীর কণ্ঠ শুনে সবাই নিমেষেই হাওয়া হয়ে গেল। মেঘ নিজের জন্য খাবার নিয়ে এসে নবনীর সামনে ধপ করে বসে পড়ল। নবনীর খাবারের 12টা বেজে গেল। মেঘ নির্দ্বিধায় হাত দিয়ে খেতে লাগলো। নবনী খাওয়া বাদ দিয়ে উঠে চলে গেল। মেঘ কিছুতেই বুঝতে পারছে না এই মেয়ের তাকে এভাবে ইগনোর করার কারণটা কি। কি এমন অপরাধ করেছে সে? নবনী পেটে ক্ষুধা নিয়ে চলে গেল। সকালে কিছু না খেয়ে আশায় ভীষণ ক্ষুধা পেয়েছে তার। যাবার সময় একটা পানির বোতল নিয়ে গেল। আজ সে শুধু পানি খাবে। মেঘ হতাশ হয়ে ক্যান্টিনে বসে রইল। তারপর একজন ওয়েটারকে ডাক দিয়ে নবনীর জন্য খাবার পাঠিয়ে দিল ওর ডেস্কে। নবনীর খাবার শেষ না হওয়া পর্যন্ত মেঘ আর নিচে গেল না। বুঝতে পারলো ও শুধু লৌহ মানবী নয়, সাথে আরও যে আছে স্টিল, পাথর, সব মানবী। একে পাওয়ার জন্য মেঘকে কঠিন তপস্যা করতে হবে। বিকেলে সবার ফোনে মেসেজ এলো স্যালারির নিতু।
তামিমের কাছে বলে বাবার বাসায় গেল। যাবার পথে স্যালারি তুলে যাবার বাসায় গিয়ে বাবাকে 20,000 টাকা দিয়ে দিল। নিজের জন্য 5,000 টাকা রাখলো। তারপর বাসার দিকে চলে গেল বাবা মায়ের থেকে বিদায় নিয়ে। তামিম বাসায় গিয়ে স্যালারির 50,000 টাকা মায়ের হাতে দিল। নিজের অ্যাকাউন্টে 10,000 টাকা জমা রাখলো নিজের জন্য। তাহিরা বেগম জিজ্ঞেস করলেন, নিতু কই? তামিম বলল, ওর বাবার বাসায় গিয়েছে, চলে আসবে এক্ষুনি। আর কথা না বাড়িয়ে তামিম নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর কি অগ্নিকাণ্ড ঘটবে তা তামিম ঘুণাক্ষরেও টের পেল না। নবনী বাসায় এসে চেয়ারে ধপ করে বসে পড়ল। রাবেয়া বেগম মেয়ের জন্য 1 গ্লাস লেবুর শরবত বানিয়ে ফ্রিজে রেখেছেন ঘন্টা খানেক আগে। ঠান্ডা শরবতে চুমুক দিতেই নবনীর মন প্রাণ জুড়িয়ে এলো। মায়েদের কি সুপার পাওয়ার থাকে? কিভাবে বুঝে যায় সন্তানের কখন কোনটা বেশি প্রয়োজন? নবনীর মন খারাপ হয়ে গেল আবার। বিয়ের 1 বছর পর থেকে নবনী তামিমকে বলতো একটা বেবি নেওয়ার জন্য। একটা বাচ্চার জন্য নবনীর মন প্রাণ উতলা হয়ে থাকতো। বাসায় এত মানুষ থাকার পরেও নবনীর নিজের বলতে কেউ ছিল না। কেউ কখনো নবনীকে ডেকে দুটো সুন্দর করে কথা বলেনি। যা বলেছে তা শুধু কাজের আদেশ আর নবনীর বাবা গরিব হওয়ার জন্য বাজে গালাগালি। নবনীরও ভীষণ ইচ্ছে হতো কেউ একজন থাকুক, তার একান্ত আপন কেউ, যার জন্য নবনীর অন্তর পড়বে, কলিজায় কাঁপন ধরবে। কিন্তু তামিম রাজি হয়নি। নবনীকে বুঝিয়েছে এখন বাচ্চা নিলে অতিরিক্ত খরচ, অতিরিক্ত চিন্তা। তামিম এখনো প্রস্তুত না বাচ্চার জন্য। তাহিরা বেগমকে তামিম একদিন কথার ছলে বাচ্চার কথা বলতেই তাহিরা বেগম রেগে গেলেন। ধমক দিয়ে তামিমকে বললেন,